এফএসএম নেই বলেছিলাম বেশি, মনে পড়ছে? ফরেনসিক এন্ড স্টেট মেডিসিন নেই আমরা আলোচনা খুব বেশি করেছিলাম। আর এছাড়া আমাদের প্যাথোলজি, প্যাথোলজিটা পড়তে হবে। প্যাথোলজিটা সম্বন্ধে একটুখানি বলেছিলাম, ইন্ট্রোডিউসটা শুরু করেছিলাম প্যাথোলজিটা। আরো দুটো সাবজেক্ট ছিল এর সঙ্গে, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন আর হচ্ছে সোশিওলজি, তাই তো? আচ্ছা, এইবার বলো তোমাদের নোট দিয়ে দিয়েছে, হ্যাঁ তাই তো? আচ্ছা, সেখানে 4টে সাবজেক্ট আছে নোটটাতে, হ্যাঁ? ফুলফিল নেই স্যার, আমি দেখলাম এখন। না না, সাবজেক্ট 4টে আছে তো, না শুধু এফএসএম আর প্যাথোলজি আছে? প্যাথোলজি আছে স্যার, প্যাথোলজি আর এফএসএম আছে, হ্যাঁ। পিএসএম সোশিওলজি এটার মধ্যে নেই, তা অন্য একটা দেবে নিশ্চয়ই। দাও দেখি। পিএসএমও আছে স্যার। হ্যাঁ, সামনে দেখ, এত মোটা যেহেতু সবই আছে। প্যাথোলজির মধ্যে আবার ঢুকে গেল তোমার এফএসএম, কোয়াগুলেশন, এডিমা, অ্যানিমিয়া, জন্ডিস। প্যাথোলজির পরে হচ্ছে তোমার এফএসএম, এফএসএম 16, তারপরে এই তো হাইজিনে তো প্রিভেন্টিভ মেডিসিন আর সোশিওলজি একসাথে লাস্টের দিকে দেওয়া আছে, বুঝেছ? তা ওই স্যার কি পড়ালো আগের দিন? পিএসএম আর সোশিওলজি পড়াচ্ছে তো? আগের দিন আমরা এফএসএম এর ডেট সম্বন্ধে আলোচনা করেছিলাম, তারপরে সবকিছু ইনজুরি, মেকানিক্যাল ইনজুরি, মানে এফএসএমটা পড়ে দেখবে মোটামুটি আমি কিছু জিনিস আলোচনা করেছি, ঠিক আছে? আজকে প্যাথোলজিটা নিয়ে একটু বেশি বলবো। প্যাথোলজি মানে আমরা কি বুঝি? যে অল্টার ফিজিওলজি, ঠিক আছে? প্যাথোলজিটা কি হয়? আমরা সব রিপোর্ট, মানে কি কি ফিজিওলজি অর্গানাইজেশন হয়েছে সেগুলো টেস্টিফাই করে আমরা জানার চেষ্টা করি, সেটাই তো প্যাথোলজি। এইবার এর অনেকগুলো সেক্টর আছে, যদিও তোমাদের মেনলি ক্লিনিক্যাল প্যাথোলজিটার উপরে বেস করে এটা দেয়া আছে, ঠিক আছে? কিন্তু প্যাথোলজি একটা বিশাল বড় সাবজেক্ট, যেখানে কিছু জেনারেল প্যাথোলজি বলে একটা পার্ট আছে, বুঝতে পেরেছি? ক্লিনিক্যাল প্যাথোলজি আছে, ব্যাকটেরিওলজি আছে, প্যারাসাইটোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে, বুঝতে পেরেছো? তো এইরকম অনেকগুলো সেক্টরে প্যাথোলজিটা ভাগ করা আছে। সেটা যেহেতু অনেক বড় আর তোমাদের কোর্সটা যেহেতু ছোট, সেই জন্য সবকিছু মিলিয়ে একটা ছোট অংশ এখানে তোমাদের বোঝাবার চেষ্টা করা হয়েছে।
তার মধ্যে ব্লাড রিলেটেড ব্যাপার কিছু আছে, কারণ আমাদের শরীরে যদি কোনো প্যাথোজেন এন্ট্রি নেয় মানে প্রবেশ করে, প্যাথোজেন বলতে যারা পজিটিভ অর্গানিজম, মানে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্যারাসাইট হতে পারে, হেলমিন্থ হতে পারে, এনিথিং প্যাথোজেন, মানে প্যাথোজেন, তাদের নাম হচ্ছে প্যাথোজেন। একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকলো, স্ট্যাফাইলোককাস হতে পারে, স্ট্রেপ্টোককাস হতে পারে, নিউমোককাস হতে পারে। সেই ব্যাকটেরিয়াটা ঢুকে আমাদের শরীরে যে ফিজিওলজি চলছিল সেইটাকেও অল্টার করেছে। তার জন্য কি হলো, আমাদের শরীরে কিছু ডিসঅ্যাগ্রিয়েবল সাইন সিমটম দেখা দিল, মানে যেটা আগে ছিল না। জ্বর এলো, গাটা ম্যাচ করে উঠলো, গলাটা ব্যথা হলো, মাথা দপদপ দপদপ করতে লাগলো, বুঝতে পারছো, হালকা কাশি এলো, কাশি হলো, এইরকম কিছু উপসর্গ তখন হতে লাগলো। কিন্তু তার আগে কিন্তু আমার ওগুলো ছিল না। যেমন এখন আমি এসেছি তোমাদের পড়াতে, এখন আমার মধ্যে কোনো সিমটম নেই, কেন না কোনো প্যাথোজেন সেইভাবে আমাকে এফেক্ট করতে পারেনি। তাই তোমাদেরও তাই, তোমরা কেন ক্লাস করতে তো সুস্থ আছো বলেই তো। কিন্তু যখন আমরা অসুস্থ হই বাই দ্য ইনফ্লুয়েন্স অফ এনি প্যাথোজেন, তখন কি হয়, আমাদের শরীরে কিছু ডিসঅ্যাগ্রেবল সাইন এবং সিমটম তৈরি হয়, যেগুলোকে আমরা এক কথায় বলি ক্লিনিক্যাল ফিচার্স। বুঝতে পারলে? এই ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখে আমরা কি ধরনের প্যাথোজেনেসিস শরীরের মধ্যে ঘটছে সেইটা একটু আঁচ করার বা জানার চেষ্টা করি আমাদের জ্ঞানের দ্বারা। এবার সেইটাকে সঠিকভাবে জাস্টিফাই করার জন্য আমরা কিছু টেস্ট দিই, যে এইগুলো করে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন। বুঝতে পারলে? এইবার আমি যা ভাবছি আর সেই অনুযায়ী প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের যে রিপোর্ট এলো সেইগুলো যদি মিলে যায়, তাহলে আমার ভাবনাটা সঠিক। অর্থাৎ আমার যে ক্লিনিক্যালি আমি যে ভাবনা বলতে কি, ক্লিনিক্যালি যে আমি ডায়াগনোসিস করেছিলাম যে এটা ইনফ্লুয়েঞ্জা বা এটা টিবি মানে টিউবারকুলোসিস, বা এটা কোনো নিউমোনিয়া, বা এটা অন্য যে কোনো একটা রোগ, সেই রোগটা সঠিক কিনা সেটা জাস্টিফাই করার জন্যই আমাদের এই প্যাথোলজিক্যাল বোঝা গেল? তো তোমাদের মেবি আগে বেসিক্যালি আগে চেঞ্জ গুলো ব্লাডে আসে, তাই তো? তারপরে সিস্টেমের গন্ডগোল দেখা দেয়, তখন স্ট্রাকচারাল চেঞ্জ গুলো দেখতে পাই। সেই জন্য ইনিশিয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আগে ব্লাডটা করতে দেওয়া, ব্লাড রিপোর্টটা দেখা, ঠিক আছে? সেই জন্য আমাদের ব্লাডের প্যাথোলজি জানতে গেলে পরে আমাদের ব্লাডের খুঁটিনাটি নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো জানতে হবে, তবে তো ব্লাডের রিপোর্টে গিয়ে অ্যাবনর্মাল এলো সেটা আমি বুঝতে পারবো। যদি নর্মালি না জানি অ্যাবনর্মাল কি করে বুঝবো? সেই জন্য ব্লাড রিলেটেড যে ফিজিওলজিটা আছে সেইটাকে আগে তোমাদের জানা করতে হবে, আবার দেখেন মাইন্ডের মধ্যে আনতে হবে। তারপরে এর কি কি চেঞ্জ গুলো হয় সেইগুলো জানতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আজকে তোমাদের মেনলি ব্লাড ভিত্তিক যে সমস্ত প্যাথোজেনেসিস গুলো তোমাদের প্যাথোলজিক্যাল এতে আছে দেখবে, তোমাদের একটা আইটেম দেওয়া আছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া ব্লাড রিলেটেড যে প্যাথোজেনেসিস, এখানে মানে প্যাথোলজির অংশ তোমাদের, সেখানে দেওয়া আছে অ্যানিমিয়া দেওয়া আছে। তারপরে দেখবে দেওয়া আছে ইএসআর বলে একটা কথা, ইএসআর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ঠিক আছে? তো এইরকম ব্লাড রিলেটেড মনে হয় দুটোই আছে। আর আছে আর একটা আছে একটু, দ্যাট ইজ জন্ডিস, JAUNDICE, জন্ডিস। সেটাও তোমার ব্লাডের একটা জিনিস যদি বৃদ্ধি পায়, মানে বিলিরুবিন লেভেলটা যদি বৃদ্ধি পায়, তখন যে ক্লিনিক্যাল কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে আমরা বলছি জন্ডিস বা হাইপার বিলিরুবিনিমিয়া। মিয়া মিন্স ব্লাড, হাইপার মিন্স বেশি, বিলিরুবিন। তার মানে এখান থেকে হাইপার বিলিরুবিনিমিয়া মানে ব্লাডের বিলিরুবিন লেভেল বেড়ে গেছে, এটা মানে বাংলা কথা এটাই না, ঠিক আছে?
তো আমাদের ব্লাড রিলেটেড আগে কিছু ভ্যালু আমাদের জেনে নিতে হবে, যেগুলোর সাহায্যে আমরা এই এসআর অ্যানিমিয়া এগুলোকে আমরা বুঝতে পারবো। বুঝতে পেরেছো? সিবিসি কথাটা লেখা থাকে, দেখবেন ডাক্তাররা দেখে এটা পড়ে আসবে সিবিসি বলে লিখে দেন না, হ্যাঁ? অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এগুলো আমি করে সেখানে অনেক কিছু আইটেম থাকে, সেই আইটেম গুলো জানতে গেলে আমাদের ব্লাডের ভ্যালু গুলো জানতে হবে। তো সেই জন্য রক্তর আগে মধ্যে দুটো অংশ, ব্লাডের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে সিরাম সেলস দেখছি, আর একটা হচ্ছে সিরাম প্লাজমা। ঠিক আছে, শুনতে ভালো প্লাজমাটা। ঠিক আছে, এটা কি করে পেলাম না, একটা ব্লাডকে আমরা নিলাম একটা টেস্ট টিউবে, হ্যাঁ, টেস্ট টিউবে নিয়ে তাতে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দিলাম যাতে ব্লাডটা জমাট না বেঁধে যায়। বুঝতে পেরেছো? এটা একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে ওকে 3000 RPM এ ঘোরাবো, ঘুরিয়ে স্ট্যান্ড করে দিই। স্ট্যান্ড করে দিয়ে ধরো 100 ml এর উপরে আমি টেস্ট বা 10 ml এর উপরে টেস্টটা করছি। সেরকম স্ট্যান্ড করে দিলে দেখা যাবে নিচে সেলগুলো সব জমা বেঁধে তলায় সেটেল ডাউন করে যাবে, পুরো এখানে সব জমাবদ্ধ হয়ে যাবে। আর উপরে একটা স্বচ্ছ লিকুইড, এই লিকুইডটা পরিমাপ করে দেখা যাচ্ছে প্রায় 40-55% মতো এখানে উপরে লিকুইড জমেছে, আর নিচে সেলুলার এলিমেন্ট জমেছে প্রায় 45% মতো, 100% হিসাবে। বুঝতে পেরেছো? তো এইখান থেকে আমরা ব্লাডকে দুটো সেক্টরে ভাগ করে নিলাম। দেখো কিভাবে ভাগ করবো, হ্যাঁ? এইখানে সেল, তলায় সেল জমেছে 45 ভাগ, আর উপরে স্বচ্ছ যে বললো সিরাম বা প্লাজমা, ঠিক আছে, এটা জমেছে 55%। যতটাই নি 1 ml নিলে পরে তার 50, 5 ml 45, যে নি সেখানেও এইভাবে 5.5 আর 4.5 হিসাবে আমরা পাবো। অর্থাৎ পার্সেন্টেজ করলে পরে এরকম একটা রেশিও আমরা পাবো। এর মানে কি এটা ফিক্স তা নয়, কিন্তু এটা একটা অ্যাভারেজ ভ্যালু। কারো 40 থাকতে পারে, কারো 38 থাকতে পারে। সেলুলার কম্প্যাক্ট সেলুলার ভলিউম, কম্প্যাক্ট সেলুলার ভলিউম যেটা, এটাকে এক কথায় আমরা কি বলি, PCV। এইখান থেকে প্যাথোলজিক্যাল টার্মগুলো ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল মিলছে, সেইটা তোমরা শেখার চেষ্টা করো। এই যে সেল আমি বললাম 45 ভাগ, এটা আমরা প্যাথোলজি ভাষায় কি বলছি, PCV, প্যাট সেল ভলিউম। তা যদি বলে নরমাল প্যাট সেল ভলিউম কত, 45 অ্যাভারেজ, 40 থেকে 48 অবধি নরমাল। ঠিক আছে, 38 অনেক সময় নরমাল ধরা হয়। 35 এর নিচে বলে তার মানে জানবে এক সেল ভলিউমটা কম আছে। 35 এর নিচে গেলে তখন আমরা ভাবি যে এটা কম, মানে আর কি সেলুলার ব্লাডের মধ্যে সেলুলার এলিমেন্টের পরিমাণ কম, এটার মানে এটাই। আমরা একটা অ্যাভারেজ এতে ধরছি, হ্যাঁ, অ্যাভারেজ অ্যাডাল্টে ধরছি, অ্যাডাল্টে, নট চাইল্ড, নট ওল্ড এজ। ঠিক আছে, আমরা এখানে যা ভিউ গুলো দিচ্ছি সবই অ্যাডাল্ট ভিউ। ঠিক আছে, চাইল্ডের ডিফারেন্স আছে, ওল্ড এজের কিছু ডিফারেন্স আছে। মোটামুটি নরমাল অ্যাডাল্ট এজ যেটা 18 থেকে একদম 60 অবধি, এই এজে যেরকম ধরনের ব্লাড পিকচার আসতে পারে সেইটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, এখানে এই যে সেলুলার, না আমি অ্যাকচুয়ালি কি ভ্যালু নিয়ে মাথা ঘামাতে চাইছি না, 38, 32, 36 যাই বল, ওটা নেওয়া আর বিষয়বস্তুটা
বিষয়বস্তু হচ্ছে ফিজিওলজির সঙ্গে প্যাথোলজিকে আমাকে মেলাতে হবে, তাহলে প্যাথোলজি বুঝবো কি করে? এই যে আমরা অনেকেই জানি সেল ব্লাডের তোমার দুটো ভাগ, একটা হচ্ছে সেলুলার এলিমেন্ট আর একটা হচ্ছে প্লাজমা, এবং সেলুলার এলিমেন্ট 45%, প্লাজমা 55%। এই যে সেলুলার এলিমেন্টটাকে যে পিসিবি বলে, এটা আপনি জানেন? এই জায়গাটা মেলাতে হবে। ফুল ফর্ম স্যার প্যাথোলজিক্যাল সেলুলার থাকবে না, প্যাক সেল ভলিউম, পিসিবি, প্যাক সেল ভলিউম, এটা দেখে প্যাথোলজি রেতে লেখা থাকে, রিপোর্টে পিসিবি লেখা থাকে। সিবিসি যখন করতে দেয় না, সেখানে পিসিবিও থাকে। বলছি স্যার পিসিবি আর ইএসআরটা কি জানেন একটু আলাদা? আলাদা তো আমি আসিনি, আমি শুধু একটা একটা করে এগোচ্ছি, তোমরা পুরো ব্যবসাটা এসে করছো কেন? একটা একটা করে তুমি চুপচাপ বসে থাকো, দেখো সব পেয়ে যাবে, আস্তে আস্তে সব পাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই সেলগুলোকে আমরা এবার অ্যানালিসিস করছি। অ্যানালিসিস করে দেখতে পেলাম এর মধ্যে তিন ধরনের সেল আছে। মাইক্রোস্কোপে ফেলে যখন আমরা অ্যানালিসিস করছি, তখন এর মধ্যে তিন ধরনের সেল পাচ্ছি। একটাকে বলছি আর বি সি, এক ধরনের সেলকে বলছি, আর এক ধরনের সেলকে বলছি ডাব্লিউ বি সি, আর এক ধরনের সেলকে বলছি প্লেটলেট, পিএলএ পিএলইটি বা THROMBO CYTE, থ্রম্বোসাইট। প্লেটলেটের অপর নাম হচ্ছে থ্রম্বোসাইট। এটা হচ্ছে আরবিসি বলছি এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি কে বলছি লিউকোসাইট, আর ওটাকে বলছি থ্রম্বোসাইট। ঠিক আছে, এদের অপর নামগুলো। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেলস, ঠিক আছে? এটার টোটাল যতগুলো থাকে, এইগুলো প্যাথোলজির ভাষায় আমরা বলি টিসি, টোটাল কাউন্ট। ওই কম্পোজিশন থেকে আমি এবার প্যাথোলজি পেয়ে যাচ্ছি। টিসি করে দেখতে পাচ্ছি, টিসিটা হচ্ছে কিভাবে করি, কিছু মানে আর কি ইনস্ট্রুমেন্ট আছে আমাদের, কিছু স্লাইড বক্স আছে, সেই ইনস্ট্রুমেন্ট এবং স্লাইড বক্সের সাহায্যে আমরা কিউবিক মিলিমিটারের মধ্যে CUMM, কিউবিক মিলিমিটার বক্সের মধ্যে কতগুলো টোটাল থাকে সেটা কাউন্ট করি। তাই জন্য কাউন্টিং চেম্বার আছে, কাউন্টিং পিপেট আছে, তার পদ্ধতি আছে, সেগুলো আমি আসছি। আমরা কাউন্ট করে দেখেছি যে আরবিসি থাকে কিউবিক মিলিমিটার, মানে বুঝো 1 মিলিমিটার লম্বা, 1 মিলিমিটার চওড়া, 1 মিলিমিটার উচ্চতা, এই নাম একটা বাটি, ঘন কিউবিক মিলিমিটার, একটা মিলিমিটার ঘন। মিলিমিটার ঘনকে কি হবে? ঘনকে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে কিউবিক মিলিমিটার মানে প্রত্যেকটা দিকই 1 মিলিমিটার করে আছে। 1 মিলিমিটার স্কেলে দেখেছো কতটুকু? একদম ছোট। ওইরকম একটা কৌটোর মধ্যে যতটা ব্লাড ধরছে তাকে বলছি আমরা 1 কিউবিক মিলিমিটার ব্লাড। বুঝতে পারছো? এই 1 কিউবিক মিলিমিটার ব্লাডের উপর অ্যানালিসিস করে আমরা যে টিসি গুলো পেয়েছি, এটার মধ্যে পেয়েছি, এভারেজটা বলছি আমি শুধু, হ্যাঁ, মনে রাখার জন্য 5 মিলিয়ন পার CUMM। এইরকম একটা কিউবিক mm ব্লাডের মধ্যে আরবিসির পরিমাণ এভারেজ 5টা আঙুল আছে, তো মনে রাখার জন্য আমরা 5 মিলিয়নটাকে নিলাম। 4 থেকে 6 মিলিয়ন ভ্যারি করে নরমাল, 4 থেকে মানে মেয়েদের একটু কম থাকে, 4 মিলিয়ন থাকে, কখনো 4.5 মিলিমিটার থাকে, এই মিলিয়ন থাকে। ডাব্লিউবিসি এইরকম একটা ছোট, এর মধ্যে আমরা কাউন্ট করে দেখেছি, হ্যাঁ, মোটামুটি এটা 8000 পার CUMM। এটা এখানে 4 থেকে 6, এটা হচ্ছে 5 থেকে 10,
হাজার, 5,000ও থাকতে পারে, কারো 6,000 থাকতে পারে, 7,000 থাকতে পারে। 5 থেকে 10 অব্দি আমরা নর্মাল করি, 10-এর উপরে হলে লিউকোসাইটোসিস হয়ে গেল, আর এই যে লিউকোপেনিয়া হয়ে গেল 5-এর নিচে। ঠিক আছে, ওটা ওই ভাষাগুলো পরে শেখাবো, লিউকোসাইটোসিস আর পেনিয়া। এটা ডাব্লিউবিসি টিসি পেলাম, আর প্লেটলেট হচ্ছে তোমার 2 to 4 লাখ। ঠিক আছে, এভারেজ 3 লাখ তো বলতে পারো, হ্যাঁ 2 থেকে 4 এলএসসি লাখ পার কিউবিক। এই কথাটা কিন্তু সব জায়গায় লিখতে হবে, কিউবিক এমএম, কিউবিক এমএম, কিউবিক এমএম। না হলে টোটাল আমাদের শরীরে 5 লিটার ব্লাড আছে, তার টোটাল যদি যত আরবিসির সংখ্যা আছে খাতায় লিখে শেষ করা যাবে না, 000 বসাতেই থাকতে হবে। তো সেই জন্য আমরা শুধু এইটুকুনে একটা বাক্স, যেটা হচ্ছে 1 মিলি ঘনক, সেই রকম রক্তের মধ্যে আমরা অ্যানালিসিস করে এই কাউন্ট তাহলে পেয়েছি। তার মানে টিসি মানে কি বুঝবো আমরা প্যাথোলজির ভাষায়? টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি এন্ড টোটাল কাউন্ট অফ প্লেটলেট। মনে থাকবে, কম্পোজিশন থেকেই আমরা প্যাথোলজিতে আসবো, বুঝতে পেরেছো? এই যে সিবিসি আমি করতে দিয়েছি, এই ফিজিওলজিটা জানবো, তবে তো এইরকম যদি মেলবন্ধন আমি জানি তবে আমি বুঝতে পারবো। ঠিক আছে, এইবার ডাব্লিউবিসি টাতে আবার বড়, ডাব্লিউবিসি তে দেখছি আবার যত হোয়াইট ব্লাড সেলস আছে, সেই হোয়াইট ব্লাড সেলস মানে এইগুলোকে অ্যানালিসিস করে আমরা আবার এর মধ্যে আবার 5 ধরনের সেলের অস্তিত্ব দেখতে পাই। 1 2 3 4 5। সবচেয়ে বেশি দেখতে পাই নিউট্রোফিল, এর প্রায় 60 থেকে 70 ভাগ নিউট্রোফিল থাকে। যত আরবিসি আছে সেই আরবিসি গুলোর মধ্যে 60 থেকে 70 ভাগ থাকে নিউট্রোফিল। তারপরে কি থাকে? বেসিল সবচেয়ে কম। আমি মানে এর অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাজাচ্ছি, হ্যাঁ নিউট্রোফিল। তারপরে থাকে লিম্ফোসাইট, LYMPHOCYTE, লিম্ফোসাইট থাকে প্রায় 20 থেকে 30%। তার মানে যত ডাব্লিউবিসি থাকে তার মধ্যে নিউট্রোফিল আর লিম্ফোসাইটই সিংহভাগ। ঠিক আছে, তারপরে পরিমাণগতভাবে কি আছে? মনোসাইট, মনোসাইট এটা থাকে 5 থেকে 10%। তারপরে কি আছে? ইওসিনোফিল, ইওসিনোফিল, yes, very good, 1 to 4%। আর একজন কি আছে? বেসোফিল। এখানে টেনে দিন, বেসোফিল 0 থেকে 1%। কোন ফিল্ডে থাকে, কোন ফিল্ডে থাকে না। এই যে কম্পোজিশনগত ব্যাপারটা আমরা প্যাথোলজিতে বলি ডিসি। ডিসি ডিসি যেটা সিবিসির একটা অংশ। আরো আছে, আমি আসছি আসছে আসছে টিসি টোটাল কাউন্ট ডাব্লিউসি। ঠিক আছে, ESR
এই যে এরিথ্রোসাইট গুলো আছে বা টোটাল সেল বল, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে টোটাল সেল নিয়ে, কিন্তু যেহেতু এরিথ্রোসাইট বেশি আছে সবচেয়ে 5 বিলিয়ন এরিথ্রোসাইটের পরিমাণ তো সবচেয়ে বেশি না, হ্যাঁ, ওইটা তো। সবার থেকে বেশি এবং অনেকটা বেশি, ওই যে রক্ত লাল হয়। সেই জন্য রক্ত লাল। কি এমন এরিথ্রোসাইটের মধ্যে আছে যে রক্ত লাল হবে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। এরিথ্রোসাইটে কোনো সাইটোপ্লাজম থাকে না। এরিথ্রোসাইটের সাইটোপ্লাজমটাই হচ্ছে, টোটাল সাইটোপ্লাজমটাই হচ্ছে হিমোগ্লোবিনে ভরা। হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ, এবং এইটা যাতে কম না হয় জন্য এর মধ্যে নিউক্লিয়াসও নেই। নিউক্লিয়াসও আরবিসির মধ্যে থাকে না। এই যে এরিথ্রোসাইট, এই যে একটা সেল যার হচ্ছে 7 মাইক্রন ডায়ামিটার আর 2.3 মাইক্রন হচ্ছে থিকনেস। সাইড ভিউ দেখলে ডাম্বেলের মতো লাগে, সাইডে যখন এরকম এইরকম একটা চাকতির মতো সাইড ভিউ, সোজাসুজি দেখলে এরকম একটা লাগে। এর মধ্যে যে এটা আছে রঞ্জক পদার্থটা আছে, মানে প্লাজমটা আছে, যে প্লাজমটা আছে ভেতরে, দ্যাট ইজ টোটালি হিমোগ্লোবিন, একটা আয়রন প্রোটিন কমপ্লেক্স, একটা আয়রন প্রোটিন কমপ্লেক্স, অর্থাৎ হিম প্লাস গ্লোবিন। হিম হচ্ছে আয়রন পোরশন আর গ্লোবিন হচ্ছে প্রোটিন পোরশন। এইভাবে পড়তে হয়, তবে সে বলে না কোনো, কারণ একটা বিশাল ব্লাড হচ্ছে একটা বিশাল চ্যাপ্টার। এটা মানে ফিজিওলজির একটা প্রায় না হলেও প্রায় 80-90টা পাতা জুড়ে, তাও শেষ হয়েছে কিনা যায় না, শিশু চ্যাটার্জি লিখে গেছে ব্লাড। বুঝতে পেরেছ? তো এইরকম একটা বিশাল চ্যাপ্টারকে আমি ফিজিওলজি থেকে প্যাথোলজিতে কনভার্ট করছি এখন তোমাকে। বুঝতে পেরেছ? এবার এই যে এরিথ্রোসাইট, এগুলো এই যে এখানে তৃতীয় পড়েছিল, তা ভালো করে দেখো, তৃতীয় পড়লো তো। এইরকম যদি রক্তকে আমরা কোনো অ্যান্টিকোয়াগুলেন্টকে মিশিয়ে দাঁড় করিয়ে রাখি, তবে সেলগুলো আস্তে আস্তে তৃতীয় পড়বে। এই তৃতীয় পড়ার হারকে বলছি আমরা ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। অর্থাৎ এরিথ্রোসাইটের নামটা দিচ্ছি বটে, কিন্তু সব সেলই কিন্তু তৃতীয় পড়ছে। যেহেতু এরিথ্রোসাইটের পরিমাণ খুব বেশি, তাই এরিথ্রোসাইট কথাটা দিলাম। এইটা যখন আমরা মাপি, কিভাবে মাপি, এখানে তোমাদের নোটে দেখবে লেখা আছে তোমার 4:1 অনুপাতে এই যে ব্লাড টানলাম তো ভেন থেকে, টেনে সেখানে একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম। ধরো 4 ml যদি ব্লাড, এই 2 ml যদি ব্লাড নিই, 0.5 ml তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট নেব, অর্থাৎ 4:1 অনুপাতে অ্যান্টিকোয়াগুলেন্ট আর ব্লাডটাকে মিশিয়ে একটা স্যাম্পল বানাবো। স্যাম্পল বানিয়ে নিলাম, ব্লাডটা জমবে না, লিকুইড থাকবে, যেহেতু ওখানে আমি অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে নিয়েছি, সোডিয়াম সাইট্রেটিও বা অন্য যে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট, এক্ষেত্রে সোডিয়াম সাইট্রেটটাকে আমরা ইউজ করি, মানে ইএসআর দেখতে। এইবার ইএসআর এর একটা সরু, প্রায় 300 মিলিমিটার লম্বা একটা সরু কাঁচের নল, তাকে বলছি আমরা ইএসআর টিউব। তাতে এরকম নলটা ভেতর দিয়ে সরু একটা গ্যাপ,
দাগ কাটা থাকে, মার্কিং থাকে, এই অবধি মার্কিং থাকে 180 অবধি। এখানে এখানে 0, এখানে 180টা মার্কিং থাকে। এই নলটা এরকম ভাবেই থাকে, এই মুখটা ওপেন থাকে। 200 মিলিমিটার পর্যন্ত জায়গাতে এরকম 180টা 1 মিলিমিটার করে মার্কিং করা থাকে। তারপরে এদিকে 112 মিলিমিটার নন মার্কিং এরিয়া লম্বা খালি থাকে। ঠিক আছে, এইরকম একটা স্যাম্পল বানিয়ে এইবার এই টিউবটাকে এরকম এর মধ্যে বুড়িয়ে মুখ দিয়ে রক্তটাকে টানলে, নল তো টানলে পরে এই দাগ অব্দি, 0 দাগ অব্দি টেনে বুড়ো আঙুল দিয়ে চেপে দেবো। যে কোনো সরু নলে লিকুইড থাকলে বুড়ো আঙুলে চেপে দেখবে আর পড়ছে না, লিকুইডটা পড়ে যায় না, কৌশিক ক্রিয়া বলের ক্রিয়ায় বাড়তে থাকে। এইবার একটা স্ট্যান্ড আছে, ইএসআর স্ট্যান্ড, তাতে খাপ আছে। এরকম খাপের মধ্যে বসিয়ে দিয়ে ইএসআর স্ট্যান্ডে একটা ক্ল্যাম্পের সাহায্যে এটাকে দাঁড় করিয়ে এরকম দেখে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেগুলো করা হয়। তার মানে প্রথমে আমি আগে ব্লাড নিলাম হিউম্যানের থেকে, যার আমি ইএসআর ডিটেক্ট করব। সেই ইএসআর, সেই ব্লাডের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট 1:4 অনুপাতে ব্লাডের সঙ্গে, যদি 4 ml ব্লাড নিই তবে 1 ml অ্যান্টিকোয়াগুলেন্ট নেব, আর যদি 2 ml ব্লাড নিই তবে 0.5 ml অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে ওর সঙ্গে মিশিয়ে এই স্যাম্পলটা বানাবো। এইবার এই স্যাম্পলটা এর মধ্যে ইএসআর টিউবটা ঢুকিয়ে 0 দাগ অবধি আমি রক্ত নিয়ে বুড়ো আঙুলে চেপে বার করে এটাকে একটা ইএসআর স্ট্যান্ডের মধ্যে প্লেস করব। এইবার 1 ঘন্টা আমি ওয়েট করব। দেখা যাবে রক্ত কণিকাগুলো এই নিচের দিকে গাঢ় হচ্ছে আর উপরে স্বচ্ছ লিকুইড দেখতে পাওয়া যাচ্ছে। এই উপরটাতে এসব দেখার নিয়ম হচ্ছে, এইখানে যতটা জমবে না সেটেল ডাউন হবে ততটাই উপরে স্বচ্ছ অংশ দেখা যাবে। তো এখানে দেখলাম আমি 5 মিলিমিটার মতো স্বচ্ছ অংশ রয়েছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় দেখলাম 5 মিলিমিটার মতো স্বচ্ছ অংশ দেখতে পাচ্ছি। তার মানে ওর ইয়েসান হচ্ছে 5। এই স্বচ্ছ অংশটা যদি আমি 1 ঘন্টায় 12 দাগ অবধি দেখতে পাই, উপরের 12টা দাগ অবধি যদি দেখতে পাই তাহলে তার ইয়েসান হবে 12। আবার যদি এখানে আমি 3টে দাগ অবধি দেখতে পাই তার ইয়েসান হবে 3। এইভাবে আমরা ইয়েসানটা মাপি। অর্থাৎ 1 ঘন্টায় যে পরিমাণ সেল নিচে সেটেল ডাউন হয়ে যায় সেই পরিমাণটাকে বলছি আমরা ইএসআর। এটা ইন্টারন্যাশনাল। আগে কি করা হতো, আগে 3 ঘন্টা দেখা হতো। প্রথম ঘন্টায় কতটা হলো, দ্বিতীয় ঘন্টায় কতটা হলো, তৃতীয় ঘন্টায় কতটা হলো, 3 থেকে 3 দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ কষা হতো, সেইটা কষে বলা হতো ইএসআর। কিন্তু এখন ওই অত ঝামেলায় আর যেতে পারবো হচ্ছে, এখন ইন্টারন্যাশনাল নিয়ম বলছে আমরা 1 ঘন্টায় যার যতটা পাবো সেটাই তার ইএসআর। বুঝে গেল? আর ওই সব অ্যাভারেজ করার কোনো দরকার নেই, আর 3 ঘন্টা ধরে ওয়েট করার দরকার নেই। তো এই তো সাইড সেডিমেন্টেশন রেট কাকে বলবো না, যখন আমরা ব্লাডকে অ্যান্টিকোয়াগুলেন্টের সঙ্গে মিশিয়ে দাঁড় করিয়ে রাখি কোনো একটা টিউবের মধ্যে, তখন দেখতে পাই সেলুলার যে এলিমেন্ট গুলো আছে 45%, সেই এলিমেন্ট গুলো নিচের দিকে আস্তে আস্তে প্রতিস্থাপিত হয়ে জমা হচ্ছে। এই ঘটনাটাকে বলছি আমরা সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সেডিমেন্টেশন হয় তাকে বলি আমরা রেট। তার মানে এক্ষেত্রে 1 ঘন্টায়, নির্দিষ্ট সময় মানে 1 ঘন্টায় যে পরিমাণ সেল সেডিমেন্ট করে তাকে বলছি আমরা ইএসআর। সেইটা মাপি উল্টো দিকে, এদিকে যতটাই সেডিমেন্ট হবে উপরের স্বচ্ছ অংশ ততটাই দেখতে পাবো। যদি 3 মিলিমিটার সেডিমেন্টেশন হয়
উপরে স্বচ্ছ 3 মিলিমিটার স্বচ্ছ অংশ পাবো। যদি 1 ঘন্টায় তোমার 15 মিলিমিটার সেডিমেন্টেশন হয়, তার মানে উপরে 15 মিলিমিটার স্বচ্ছ অংশ দেখতে পাবো। তার মানে আমরা উপরে কতটা স্বচ্ছ অংশ দেখতে পাচ্ছি সেইটাকে ভ্যারি করে আমরা ইএসআরটা লিখছি। বুঝে গেল? এবার এই ইএসআর তোমাদের প্যাথোলজিতে আছে, একটা কোশ্চেন আছে, ইএসআর কাকে বলে, ইএসআর ভ্যালু কত, ছেলেদের ক্ষেত্রে এক ধরনের, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি, ছেলেদের 5 থেকে 10 এর মধ্যে থাকে, মেয়েদের 10 থেকে 15। ঠিক আছে? তো এই ইএসআরটা নিয়ে তোমাদের কিভাবে ইএসআরটা মাপা হয় আমি বলে দিলাম পরিষ্কার, তোমরা নিজের ভাষায় আরামসে বলে দিতে পারবে ইএসআর কিভাবে আমরা পরিমাপ করি। তার মানে এই দেখো, কম্পোজিশন অফ ব্লাড আমি শুরু করেছি বটে, একটা ফিজিওলজির অংশ, কিন্তু সেখান থেকে তোমাদের একটা প্যাথোলজিক্যাল আইটেম আমি কিন্তু পড়িয়ে দিলাম। ঠিক আছে? এইবার ঘটনা হচ্ছে তোমার এই ইএসআর নিয়ে আবার অনেক কিছু ব্যাপার আছে। যেমন হচ্ছে ইএসআরটা কেন আমি করতে দেবো, তার মানে এর একটা তো গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? শরীরে যদি কোনো প্যাথোজেন ঢোকে তাহলে রক্তের মধ্যে এর মাত্রা বা এর পরিমাণের অল্টারেশন ঘটতে পারে, এই একটা কথা। এবার এই ঘটনাটার উপর বেস করে আমরা দুটো জিনিস এখান থেকে উপকার পেতে পারি। একটা হচ্ছে ইট হেল্পস ইন ডায়াগনোসিস অফ এ ডিজিজ, আর হচ্ছে ইট হেল্পস ইন দ্য প্রগনোসিস অফ ডিজিজ। তাই না? নরমাল রেটটা কত? হয়তো বললাম 5 থেকে 10 ছেলেদের আর 10 থেকে 15 মেয়েদের। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ডায়াগনস্টিক ভ্যালু আর হচ্ছে প্রগনোস্টিক ভ্যালু। ডায়াগনোসিস কি হয়? সাপোর্টিং এভিডেন্স হিসাবে অনেক রোগের এটা দেখা যায় এই রেটটা বেড়ে গেছে, অনেক রোগে দেখা যায় এই রেটটা বেড়ে গেছে, অর্থাৎ বাড়াটাই অ্যাকচুয়ালি বেশি, কমা খুব কম। ঠিক আছে? আর কমাগুলো অত সিগনিফিকেন্ট নয়, কারণ ওর অন্যান্য ভ্যালু আছে, তার সাথে আমরা ওগুলোকে ইজিলি ম্যানেজ করতে পারি। কিন্তু এর বাড়ার ব্যাপারটাই হচ্ছে ডায়াগনোসিসের মেন হেলথ সাপোর্ট করে। ঠিক আছে? তার মধ্যে একটা কমন রোগ টিউবারকুলোসিস, আর ভারী রোগ লিউকেমিয়া, যাতে প্রচন্ড বেড়ে যায়। বুঝতে পেরেছো? লিউকেমিয়াতে বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। কিন্তু কমনলি যেটা আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম তো টিভিতে আমরা দেখতে পাই লিউকেমিয়ার কটা কেস, ব্লাড ক্যান্সারের কেস কটা, হ্যাঁ, কিন্তু টিবি কেস প্রচুর, অপুরন্ত টিবি কেস। তো সেখানে আমরা যখন একটা টিবি ডায়াগনোসিস করছি, শুধু তো ইএসআর এর উপরে একটা কথা বলে নিই, শুধুমাত্র ইএসআর এর উপর ভিত্তি করে আমরা কোনো রোগের কোনো ডায়াগনোসিস করি না। ইএসআর একটা সাপোর্টিং ডায়াগনস্টিক ভিউ মাত্র, যে ওই টিবি হলে পরে দেখা যাচ্ছে যে ইএসআরটা বাড়ে, লিউকেমিয়া হলে পরে দেখা যাচ্ছে যে ইএসআরটা বাড়ে। যে কোনো লাংসের উপরে যদি কোনো প্যাথোজেনেসিস ঘটে, যেমন লাংস অ্যাবসেস, তারপর হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, বঙ্গোনিউমোনিয়া, সব ক্ষেত্রেই দেখা যায় ইএসআর সামহাট বেড়ে গেছে। বুঝে গেল? তাহলে ইএসআর বৃদ্ধির যদি কারণ লিখতে পারে, আমাদের মধ্যে দেয়া আছে, দেখে নেবে, অনেক কারণ আছে। হ্যাঁ, সেই কারণগুলোর মধ্যে আমি 2-4টে বলে দিলাম, এবার আর বাকিগুলো মুখস্থ করে নেবে। তো এগুলো অ্যাকচুয়ালি বৃদ্ধি পায় মানে যে ওই রোগটা হয়েছে, অনেক রোগেই তো বৃদ্ধি পায়। অর্থাৎ ইএসআর বাড়লে পরে আমি কোনো একটা নির্দিষ্ট রোগকে এগোতে পারবো, ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু ইএসআর যেহেতু বেড়েছে, সে সাপোর্টিং এভিডেন্স হিসাবে আমাদের কাজে লাগে। যেমন সাপোজ বলো একটা টিবি কেসি, টিউবারকুলোসিস মানে হচ্ছে টিবি আমরা যেটাকে সংক্ষেপে বলি, যার কারণ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একটা ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ রড শেপেড ব্যাকটেরিয়া, দ্যাট ইজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পোর্টাল এন্টিটি এর নাক মুখ দিয়ে, বাই এয়ারবোর্ন ডিজিজ, যেহেতু এয়ারের মাধ্যমে ডাইরেক্ট প্যাথোজেন অথবা নিউক্লিক অথবা টবলেট ফর্মে আমাদের শরীরে নাক মুখ দিয়ে প্রবেশ করে। ঠিক আছে? এবং প্রবেশ করে কাকে এফেক্ট করে? মেনলি প্রথম এদের সবচেয়ে ফেভারিট অর্গান হচ্ছে লাংস। প্রাইমারলি এরা এফেক্ট করে
লাংসকে, সেখান থেকে এরা ডিস্টালি বিভিন্ন অংশ এফেক্ট করতে পারে, ব্রেনে যেতে পারে, হাড়ে এফেক্ট করতে পারে, কিডনিতে এফেক্ট করতে পারে, লিভারে এফেক্ট করতে পারে। সো মেনি জায়গা আছে লাংস ছাড়া যেখানে এরা ইউটেরাসও করতে পারে। হ্যাঁ, টিউবারকুলার এন্ডোমেট্রিওসিস, তারপরে বোনে এফেক্ট করে বোন টিবি, হ্যাঁ, সেরিব্রাম, টিউবারকুলার সেরিব্রাইটিস, যেগুলো তো এরকম সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। কিন্তু ইনিশিয়ালি প্রাইমারলি এফেক্ট করে কাকে? লাংসকে। কেন না, এই বলেছিলাম এই যে পঞ্জি তৈরি আর এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এদের প্রিয় খাদ্য ওইগুলো পঞ্জি প্যারেনকাইমাল সেল। অ্যালভিওলিস একটা বেলুন, কিন্তু পঞ্জি প্যারেনকাইমাল সেল গুলো হচ্ছে এদের প্রিয় খাদ্য। বেশ মুছিয়ে মুছিয়ে খেতে পারে এরা আরাম করে, বুঝতে পারছো? তোমার যেমন মটন ভালো লাগে, যেমন চিকেন ভালো লাগে, যেমন ডিম ভালো লাগে, বেশ আরাম করে খায়। তো সেই রকম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস গুলো লাংসে এরকম খেয়ে এরকম গাড্ডা করে দেয়, তাকে বলা হয় টিউবারকুলার ক্যাভিটি। টিউবারকুলার ক্যাভিটি ওটা এক্সরে করলে পরে এক্সরে প্লেটে ওরকম টিউবারকুলার ক্যাভিটি গুলো আমরা দেখতে পাই, বুঝতে পারছো? আর কি করে না, এরা যেহেতু রেসপিরেটরি প্রাইমারি এফেক্ট করে, তার মানে ওখানে ওদের এক্সুডেট থাকবে, হ্যাঁ, কাশি হবে, কাশ দিয়ে পরে এক্সপেক্টোরেশন বেরোবে, তখন ওই কাশির সঙ্গে তোমার এক্সপেক্টোরেশনের সঙ্গে জীবাণুগুলো বেরোবে। কাশির সঙ্গে কফ, যেটা ওই কফের মধ্যে জীবাণুগুলো রক্ষিত থাকে, বুঝতে পেরেছো? এবার সেইগুলো কফটাকে আমাদের টেস্ট করতে হয়। কফটাকে আমরা কিভাবে টেস্ট করতে দিই? হ্যাঁ, স্পুটাম টেস্ট করতে দিই। স্পুটাম ফর এএফবি লিখে দিই। কেন না, এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ব্যাসিলাসটা আছে, এরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, বুঝতে পেরেছো? সেই জন্য এএফবি লিখি, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস। রোগীরা বুঝতে পারবে না, ওই জন্য টিবি যদি লিখি, আরে আমার ঠিক হয়ে গেছে, এসব শুনেই মরে যাবে। তো সেই জন্য আমরা লিখলাম প্রথমে এক্স-রে অফ চেস্ট দিলাম, তারপরে দিলাম স্পুটাম ফর এএফবি, তারপরে দিলাম ব্লাড ফর তোমার সিবিসি। ঠিক আছে, ব্লাডে সিবিসি করে দিলাম, বা ডিসি ইএসআর লিখেই দিলাম একবারে, সেটাও করতে পারি আমি। ব্লাড ফর ডিসি বলে দিচ্ছি, ডিফারেন্সিয়াল কাউন্ট। এই যে পড়ালাম যখন ডাব্লিউবিসি করতে, এই যে এখানে বলেছে এগুলো বলছেন যে টিসি ইএসআর আগের যে বললেন যে ওটা করার পরে ইএসআর দেখেও ট্রিটমেন্ট পসিবিলিটি ইউজ করা যাবে। আমি আপডেট দেখি প্রাইমারি ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে সিম্পটোম্যাটিক। প্রাইমারি করি তখন তো টেস্ট সিম্পটোম্যাটিক তো আমরা প্রথমে কি দিই, আমরা তো প্রথমে সাপোর্টিভ চিকিৎসা করি। তার জ্বর কমাবার জন্য জ্বরের ওষুধ দিই, ধরে নিয়ে একটা ইনফেকশন হয়েছে, সেটা ব্যাকটেরিয়াল হয়েছে, সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ দিই তো। তারপরে কাশি কমাবার জন্য একটা এক্সপেক্টোরেন্ট দিই, কাফ সিরাপ দিই না, এটাই তো ট্রিটমেন্ট। ইএসআর দেখার পরে বা টিসি দেখার পরে যখন আমি, এটা তো জেনারেল, ধরো স্ট্রেপ্টোককাস করতে পারে, নিউমোকক্কাস হতে পারে, আরো সো মেনি ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়া এখানে এফেক্টেড করতে পারে। মানে হয়েছে মানে যে টিবি হয়েছে তা তো নয়। তো যদি ব্যাকটেরিয়া হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন গুলো ব্যাকটেরিয়াকে মেরে দিতে পারে। আর তার সঙ্গে সাপোর্টিং জ্বর কমাবার জন্য ওষুধ দিচ্ছি, শ্বাসকষ্ট রিলিফ করার জন্য ওষুধ দিচ্ছি, কাশি কমার জন্য ওষুধ দিচ্ছি, দিচ্ছি আমি, বুঝতে খাচ্ছে। তা যদি সিম্পল এমনি ব্যাকটেরিয়া গঠিত কারণ হয়, তবে 5 দিনের কি 7 দিনের কোর্স দিলাম, তারপর সে ভালো হয়ে যাবে। আমরা কখন প্রথমে কি এগুলো দিই? যদি দেখি যে পারসিস্টেন্ট কাফ মোর দ্যান 15 days, persistent fever more than 15 days, they are not relieved by antipyretic or anti-cough syrup. দিয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছি, জ্বর কমাবার ওষুধ দিয়েছি, কিন্তু জ্বরটা কমছে, টাইমিং আবার রিল্যাক্স করছে, আবার কমছে, রিল্যাক্স করছে। আর জ্বরের চরিত্রটা দেখা যাচ্ছে হেক্টিক ডাইজ, মানে হচ্ছে ইভিনিং এর সময় আসছে, সারা রাত প্লে করছে, সকালে ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে, এরকম একটা জ্বরের ইতিহাস পাচ্ছি। আর জ্বরটা অ্যান্টিবায়োটিকও দিয়েছি, সিম্পল যেগুলো দেওয়া হয়, অ্যামোক্সিসিলিন, ফ্ল্যাভোনেট, পটাশিয়াম, অ্যান্টাবায়োটিক সব দিয়েছে, যে যেমন দেয়।
তো সেগুলো খেয়েছে 5-6 দিন, তারপরেও তার কাশিও ভালো হয়নি, জ্বরও ভালো হয়নি, তাহলে সামথিং বিহাইন্ড ইট। তখন আমি চিন্তা করব কি হয়েছে, টেস্টিং গুলো করতে দিলাম, এক্সরেটা করে আনো, দুধটা পরীক্ষা করে আনো, ব্লাডটা করে আনো, করতে দিলাম, করে আনলো, করে এনে এই যে দেখলাম আমি তোমার এক্সরে প্লেটে আমি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর যে ক্যাভিটি সেটা দেখতে পাচ্ছি, স্পুটামের মধ্যে এএফবি পজিটিভ পাচ্ছি, ব্লাডের মধ্যে এসআরটা হাই পাচ্ছি, তার এরপর আর কি জানার আছে আমার? ডায়াগনোসিস করে দিলাম দ্য কেস অফ টিবি, তারপর ডট ট্রিটমেন্টে ফেলে দেওয়া হলো। ডট ট্রিটমেন্টে ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্টে বিভিন্ন ওষুধ মিশ্রিত করে দেওয়া আছে, সেগুলো পরে দেখো, ওগুলোতে আমরা যাব না। আচ্ছা, আমরা আবার ফিরে আসছি এদিকে ইএসআর, যেটা নিয়ে আমরা যাচ্ছিলাম। তার মানে ইএসআরটা আমরা বোধগম্য হয়ে গেল আমাদের। এইবার টিসি বোধগম্য হলো, ডিসি বোধগম্য হলো, ইএসআর বোধগম্য হলো, তাই তো? এইবার আরো কিছু ভ্যালু যেগুলো তোমাদের জানা উচিত এবং প্যাথোলজিক্যালি জানতে হয়, সেগুলো হচ্ছে তোমাদের এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এমসিভি মানে কি? মিন্স, এমসিভি মিন্স কর্পাসকুলার ভলিউম, পাই আর স্কয়ার, তাই তো নাকি? এটা ক্ষেত্রফল। ভলিউমটা কি ছিল ওদের? কিসে? অঙ্কের বৃত্তের একটা ভলিউম, বৃত্তে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তো এই যে বৃত্ত মানে হচ্ছে আরবিসি, এই আরবিসির আয়তন কত? দ্যাট ইজ এমসিভি, একটা অ্যাভারেজ আরবিসির ভলিউম। ঠিক আছে? সাধারণত আরবিসি 72 থেকে তোমার এই আরবিসি ভলিউম 77 থেকে 90 ফেন্টোলিটার এফএল, মানে 80 থেকে 90 ধর, 80 থেকে 90 ফেন্টোলিটার এফএল। এটা হচ্ছে তোমার আয়তন। এই আয়তন ইন্ডিকেট করে আরবিসি কতটা বড় হচ্ছে। এবং এমসিভি যখন আমরা অ্যানিমিয়া গুলো ডায়াগনোসিস করি, ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক, অ্যাকর্ডিং টু মাইক্রোস্কোপিক্যাল তোমার ক্লাসিফিকেশন যেটা, সেখানে আমরা অ্যানিমিয়া গুলোকে অ্যাকর্ডিং টু ভলিউম অফ দা আরবিসি ভলিউম দেখে আমরা 3টে ক্যাটাগরিতে অ্যানিমিয়াটাকে ভাগ করি। ঠিক আছে? একটা হচ্ছে মাইক্রোসাইটিক, যখন এই ভলিউমটা কমে যায়, ছোট হয়ে যায়, আরবিসি গুলো ছোট হয়ে যায়, যে ধরনের অ্যানিমিয়া। আরবিসি ছোট হচ্ছে মানে অভাবজনিত, অর্থাৎ আরবিসি তে রক্ত তৈরির যে কাঁচামাল, যেমন হচ্ছে আয়রন, ফোলেট, এগুলো যখন অভাব ঘটে তখন এক ধরনের অ্যানিমিয়া হয়। সেই অ্যানিমিয়ার যখন আমরা ব্লাড পিকচার দেখি, সেখানে দেখি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। শুনেছো তো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া বলে কথাটার নামটা শুনেছো তো? কার উপর ভিত্তি করে বললাম না? এই যে এমসিএইচসি আর এমসিএইচ আর এমসিভি, এই 3টে অ্যানালিসিস করে আমি কিন্তু বলতে পারলাম যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, whether it is hypochronic or মানে hyperchromic,
সেইটা ডিপেন্ড করছে এই দুটো ভ্যালুর উপরে। মিন্স কর্পাসকুলার হিমোগ্লোবিন কতটা আছে আর মিন্স কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কতটা, তার উপরে ভিত্তি করে যখন এগুলো বেড়ে যায় হাইপারক্রমিক হয়ে যায়, যখন এগুলো কমে যায় হাইপোক্রমিক হয়ে যায়। কারণ অভাবজনিত কারণে হিমোগ্লোবিনও তৈরি কম হবে, সেই জন্য ওর মধ্যে এই এমসিভি আর এমসিএইচসি দুটোই কম থাকবে, বুঝতে পেরেছো? আর এই যে এমসিভি পরিমাণটাও কমে যাবে, আয়তনটাও কমে যাবে। তখন এইরকম যখন আয়তন কমে গেল, ভেতরে কনসেন্ট্রেশনও হালকা, কমিসিটি যখন হালকা হয়ে গেল, তখন এই পিকচারটাকে আমরা বলি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক পিকচার। সেটা অ্যানিমিয়া গঠিত হতে পারে বা অন্য কোনো কারণে বা অন্য কোনো ডিজিজে হতে পারে, বুঝতে পারো? তবে জেনারেলি এটা দেখতে পাই আমরা অভাবজনিত কারণে যখন অ্যানিমিয়া হয়, অর্থাৎ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, স্পেশালি ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বুঝতে পেরেছো? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অ্যানিমিয়া তোমাদের আছে প্যাথোলজিতে দেখবে। তার মানে কি আমরা ইএসআরটা করে ফেললাম, অ্যানিমিয়াতেও ঢুকে গেলাম, বুঝতে পেরেছো? প্যাথোলজি রিলেটেড ওই জায়গাগুলো সেখানে আছে। আর আমরা এই ব্লাড থেকে এই ব্যাপারগুলো ঘটছে, সেই যে নর্মাল ব্লাড পিকচারের সঙ্গে আমরা যে প্যাথোলজি করব কতগুলো টার্মের সঙ্গে আমরা আজকে ইন্ট্রোডিউস হচ্ছি, মানে তাদের আমরা স্বাদ নিচ্ছি। যেমন হচ্ছে আমরা টিসি থেকে শুরু করেছিলাম, টিসি টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ প্লেটলেট, ঠিক আছে? এই টিসি তোমার এই যে এখানে যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, সেখানে টিসিটা কমে যাবে, টিসিটা কমে যাবে, কারণ অভাবজনিত তো, অভাব হলে পরে সেখানে আরবিসি পরিমাণটাও কমবে। অর্থাৎ আরবিসি পরিমাণ কমা মানে টোটাল কাউন্ট অফ আরবিসি কমে যাবে, টিসি অফ এরিথ্রোসাইট সেটা পরিমাণ কমবে। অর্থাৎ সেখানে ছিল 4 থেকে 6 মিলিয়ন, সেখানে 3 মিলিয়ন বা 3 মিলিয়নের আরো নিচে টিসিটা নেমে যাবে ইন কেস অফ আরবিসি, বুঝতে পেরেছো? তো এইরকম এই যে প্যাথোলজিক্যাল একটা কন্ডিশন, তার প্যাথোলজিক্যাল অ্যানালিসিস কি হতে পারে, এই জিনিসগুলো তুমি যদি নিজের মনের মধ্যে মানে পড়াশোনা বা জ্ঞানের দ্বারা যদি রিয়েলাইজ করতে না পারো, তবে প্যাথোলজিটা বুঝবে কি করে? প্যাথোলজি বুঝতে গেলে পরে তোমাকে এইরকম পিকচারের সঙ্গে ফিজিওলজিক্যাল নলেজের সঙ্গে তোমার এই জিনিসটাকে মেশাতে হবে, বুঝতে পারলে? সেইটাই আমি তোমাদের জাস্ট একটুখানি একটা ঝলক দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা টোটাল ব্যাপারটাকে করার চেষ্টা করবে। এইটা যদি আমরা করার চেষ্টা করতে পারি, তবে আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে। তখন আমরা রোগীগুলো দেখে তার প্যাথোজেনেসিস কি হতে পারে মনে মনেই অনেকটা এগিয়ে নিতে পারি। তারপর তো রিপোর্ট আসবে, তার আগেই আমরা চোখের সামনে পিকচার দেখতে পাচ্ছি। ওর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে যখন চোখের সামনে পিকচারটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ রিয়েলাইজেশন। স্যার এমসিএইচটা হচ্ছে মেন্স কর্পাসকুলার হিমোগ্লোবিন। হ্যাঁ, মানে একটা এর মধ্যে কতটা, একটা সেলের মধ্যে কতটা হিমোগ্লোবিন আছে, এটা সাধারণত থাকে 32 পিকোগ্রাম। আর তারপর একটা এমসিএইচটা মেন্স কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মানে একটা সেলের মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কতটা আছে, যত কনসেন্ট্রেশন বেশি থাকবে তত সে মোর রেডিশ মানে পার্পল কালারটা বেশি থাকবে, আর যত কম থাকবে তত হালকা হবে। অর্থাৎ এই কনসেন্ট্রেশনের দ্বারা আমরা বুঝতে পারি whether it is ম্যাক্রোসাইটিক না মাইক্রোসাইটিক, এই সরি তোমার হাইপোক্রমিক অর হাইপার, whether it is hypochronic or hyperchronic এটা ইন্ডিকেট করে। এই দুটোই যখনই তুমি হাইপারক্রমিক দেখবে, সেখানে এটাও ডাউন হবে, এটাও ডাউন হবে। আর যখন হাইপোক্রমিক দেখবে, আর যখন হাইপারক্রমিক দেখবে, এটা অফ হবে, এটা অফ হবে। যদি হাইপারক্রমিক হয় তাহলে কি অ্যানিমিয়া হবে? কি হয়? যখন তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য যে অ্যানিমিয়া, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া, সেখানে এগুলো হয়।
হাইপারক্রোমিক মেগালোসাইটিক অ্যানিমিয়া যেটা বলছে। অর্থাৎ এই যে আয়তনটাও বেড়ে যাবে, আরবিসির আয়তনও বেড়ে যাবে, আরবিসির কমিসিটিও বেড়ে যাবে। বুঝতে পেরেছো? হিমোগ্লোবিনের পরিমাণ হ্যাঁ, ম্যাক্রোসাইটিক বলি। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া যেটা হচ্ছে ভিটামিন বি12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ঘটিত অ্যানিমিয়া। বুঝতে পেরেছো? এছাড়াও কিছু ডেভেলপমেন্টাল অ্যানিমিয়া আছে, মানে ডেভেলপমেন্টাল ডিফেক্ট ঘটিত অ্যানিমিয়া। অর্থাৎ বোন ম্যারোর মধ্যে যে হিমোপয়েসিস যে পদ্ধতির মাধ্যমে একটা আদি কোষ থেকে ভেঙে ভেঙে এই যে রেটিকুলোসাইট তারপরে ইথোসাইট হয় আর বেশি হয়, সেইখানে যে পদ্ধতি, সেই পদ্ধতিতে গর্ভক থাকতে পরে অনেক সময় ওই স্টেপ গ্যাপ হয়ে যায়। তার ফলে ওই যে মানে আর্লি নর্মোব্লাস্ট অবস্থাতেই দেখা গেল জেনারেল সার্কুলেশনে চলে গেল। এবার আর্লি নর্মোব্লাস্ট অবস্থাটা অনেক বড়, সেখান থেকে তোমার নর্মোব্লাস্টে আসবে একটু কম, তারপরে রেটিকুলোসাইট আসবে আরো ছোট হবে, তারপরে ইথোসাইট হবে যার ডায়ামিটার হবে 7 মাইক্রন। 7 মাইক্রন ডায়ামিটার হচ্ছে এর নরমাল। এর আদি কোষগুলোর ডায়ামিটার আরো বড়, আরো বেশি রেটিকুলোসাইটের থেকে বড়, আর্লি নর্মোসাইট গুলো এর থেকে বড়, আর্লি নর্মোসাইট আরো বড়, বুঝতে পেরেছো? মেগালোসাইট আরো বড়। তো এরা হিমোপয়েটিক সেলগুলো থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবে, যেখানে সিনথেসিস মানে কি ফর্মেশন অফ আরবিসি, হিমোপয়েসিস যে কথাটা আছে, ব্লাড তৈরির যে প্রক্রিয়া, যেটা মেইনলি বোন ম্যারোর মধ্যে ঘটে, সেখানে কিছু কিছু ডিফেক্ট অনেক সময় সেই ডিফেক্ট জনিত অ্যানিমিয়া দেখতে পারে। অর্থাৎ যদি তাই তো অ্যানিমিয়া কাকে বলছি? কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ডিমিনিউশন অফ হিমোগ্লোবিন অর আরবিসি অর বোথ। এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? এমনি কথায় বলি রক্ত কম আছে, রক্ত বেশি, তাই তো? রক্ত কম, তাই তো? তো সেই ক্ষেত্রে তোমার ওই কথাটা আসছে, অ্যানিমিয়া কথাটা আসছে। কোয়ান্টিটি এন্ড কোয়ান্টিটিভ, কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, কোয়ালিটি এন্ড কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিডাকশন অর ডিমিনিউশন, যে কোনো বলতে পারো, অফ হিমোগ্লোবিন or RBC or both। শুধু হিমোগ্লোবিন কম থাকলেও অ্যানিমিয়া বলবো, যদি আরবিসির সংখ্যা কম থাকে তাকেও অ্যানিমিয়া বলবো, উভয় যদি কমে যায় তাকেও অ্যানিমিয়া। বুঝা গেল? তার মানে এই যে প্যারামিটার গুলো, এই প্যারামিটার প্যাথোলজিক্যাল প্যারামিটার গুলো দিয়ে আমরা মানে রোগগুলোকে ডায়াগনোসিস, প্রগনোসিস এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা জাজ করতে পারি, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো হচ্ছে প্যাথোলজি, আর কিছু না, ঠিক আছে? স্যার এমসিএইচসি নরমাল মেজার কত হবে? এমসিআইসি হচ্ছে নরমাল মেজার হচ্ছে তোমার কত ছিল? হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন 31 হ্যাঁ 32 36 কি বলে 31 35 क्या 32 থেকে 3660 মাইক্রন, হ্যাঁ গ্রাম পার ডিএল, জিএম পার ডিএল, জিএম পার ডিএল, হ্যাঁ 32 to 36 ডেসিলিটার। হ্যাঁ জিএম পার ডিএল এর এককটা এটা। আচ্ছা, এইবার আমরা সাধারণত ডাব্লিউবিসি যদি বেড়ে যায় তাকে বলি আমরা লিউকোসাইটোসিস, ঠিক আছে? লিউকোসাইটোসিস মানে হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাওয়া। যে কোনো শরীরে ইনফেকশন হলে ডাব্লিউবিসির পরিমাণ কিছুটা বেড়ে যায়। আর প্লেটলেটের তো একটা নির্দিষ্ট কাউন্ট আছে, প্লেটলেট কাউন্ট কিছু কিছু রোগ আছে সেখানে প্লেটলেট কাউন্টটা ড্রাস্টিক্যালি ডিমিনিশ করে, ড্রাস্টিক্যালি কমে যায় প্লেটলেট কাউন্টটা। কিছু কিছু রোগ আছে, খুব কমন রোগ হচ্ছে ডেঙ্গু, DENGU, যেটা আমরা কমনলি মানে ফেস করি, কারণ আমাদের প্রতি বছরই
এইরকম আসে, এই রোগটা ডেঙ্গু হয়, আবার সেরে যায়, ভালো হয়ে যায়, কিছু মরে যায়, কিছু কিছু লোকের আবার কিছু পার্মানেন্ট ডিস্ট্রাকশন করে দেয়, বিভিন্ন মানে যেমন লাইট হিসাবে নিলে লাইট, আবার ভারী হিসাবে নিলে ভারী। ঠিক আছে, ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস, ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস এবং এই ডেঙ্গু মশা বাহিত রোগ, কারণ এই ভাইরাসটাকে একটা মশা, নির্দিষ্ট মশা আছে, সেই মশাটা বহন করে হিউম্যান শরীরের মধ্যে নিয়ে আসে, তাই তো? ছাই এতদিন ধরে পড়াশোনা করে এডিস, এডিস ফিমেল এডিস মসকিউটো, যে কিনা ডেঙ্গু ভাইরাসকে হতে পারবে, এটা কোনো ব্যাপার না, অত্যধিক কনফিডেন্স থেকে কিউলেক্স বেরিয়ে যায়, বুঝতে পেরেছো? তো অ্যানোফিলিস আর হচ্ছে তোমার এডস, কিউলেক্স খুব রেয়ার, কিউ ফিভার, ফাইলেরিয়া, কিউ ফিভার, এই সমস্ত গুলো খুব কম দেখতে পাই আমরা। কটা রোগ হয়? ফাইলেরিয়া আমার লাইফে একটা রোগী আছে, সাদা কালো যে ডোরা ফাটা যেটা হয় ওই মশাটা। কিন্তু ডেঙ্গু, হ্যাঁ সাদা ডেঙ্গু মশাগুলো সাদা কালো এ থাকে, একটু একটু লম্বা টাইপের হয়, সাদা কালো এ থাকে, ভোরের দিকে আর বিকালের দিকে ওরা বেশি থাকে, ঘরে সাধারণত ঢোকে না, ওরা বাগানে বাগানে এই সমস্ত জলা ফলা গুলোতেই বেশি থাকে, ওদের বাগানে পছন্দ বেশি। তুমি ভোরের বেলা যদি বাগানে গিয়ে যদি মশা কামড় খাও, জানবে ডেঙ্গু মশাই কামড়াবে, আর রাত্রে ঘরে যদি কামড় খাও, জানবে অ্যানোফিলিস মসকিটো কামড়েছে, কারণ অ্যানোফিলিস মসকিটো গুলো রাত্রে সাদা টাইপের হয়, সাদা কালো ডোরা থাকে পরের মধ্যে এগুলো। আচ্ছা, ডেঙ্গু ভাইরাসটাকে ওই মশাটা নিয়ে ডেঙ্গু রোগ ঘটায়, কিন্তু আমাদের ব্লাড যে দেখতে পাই ডেঙ্গু হলে পরে এই যে টিসি মধ্যে যে টোটাল কাউন্ট অফ প্লেটলেট এইটা কমে যায়, অর্থাৎ তখন আমরা এই যে ডেঙ্গু ডায়াগনোসিস অ্যান্টিবডি টেস্ট করা হয়, তার সঙ্গে তোমার এটাও করতে দেওয়া হয়, প্লেটলেট কাউন্টটাও আমরা দেখি, প্লেটলেট কাউন্টার উপরে ভিত্তি করে রোগটাকে বাড়িতে রেখে চিকিৎসা করবো না হসপিটালে পাঠাবো, সেটা ডিপেন্ড করে অনেক সময়। এখন বলছে আর ডিপেন্ড করতে হবে না, ডেঙ্গু হলে হসপিটালে পাঠিয়ে দাও, ঠিক আছে? কারণ এর মেন সমস্যা হচ্ছে ফ্লুইড টার্নান্স। এই ডেঙ্গু যত না কিছু করে তার থেকে বেশি হাইপোভলিউমিয়া করে, আর হচ্ছে প্লেটলেট কাউন্টটাকে কমিয়ে দেয়, এই দুটো মেন। আর ডেঙ্গু সম্বন্ধে বেশি কিছু ওষুধ নেই, সেই জন্য এর ম্যানেজমেন্টটাই মেন। আমরা যদি ম্যানেজমেন্ট করতে থাকি ঠিক মতো, ডেঙ্গু ঢুকলে এক সপ্তাহের মধ্যে সে নিজেই বেরিয়ে চলে যাবে, ওকে মারার কোনো দরকারই নেই, আর মারার আমাদের হাতে কোনো অস্ত্রও নেই। সেই জন্য ভলিউমটা কমে যায়, যে বললো জল ইনটেক করতে হয়, তখন বেশি করে জল খেতে হয়, যাতে বেশি করে এলিমিনেট হয়ে যায় শরীর থেকে, পেছাব দিয়ে ঘাম দিয়ে শরীর থেকে যাতে বেরিয়ে যায়। আর যে সমস্ত সিমটম হচ্ছে সিমটোমেটিক সাপোর্টিং ট্রিটমেন্ট আমরা দেবো, ধরো জ্বর পর যদি খুব বেশি হয় প্যারাসিটামল একটু খাওয়ানো, আর যা যা সিমটম দেখা দেবে সেইগুলোর ওষুধ হালকা করে অল্প অল্প করে আমরা দিতে পারি, ঠিক আছে? এছাড়া মেন হচ্ছে সাপোর্ট হচ্ছে বেড রেস্ট আর হচ্ছে ওয়াটার ট্রানজিশন, অর্থাৎ আমরা যদি ঠিকমতো তাকে জল খাওয়াই, ঠিক মতো যদি চান করাই, ঠিক মতো খাওয়া দাওয়া দিই, ঠিক মতো পথ্য দিই, এক সপ্তাহ রেস্টে থাকতে পরে ডেঙ্গু ভালো যাবে। খাবারটা বেশি সে বলছি যত্ন নিতে হবে রুগীটাকে, শুধু আর কিছু না। আচ্ছা যাকে, ওটা প্যাথোলজি থেকে বাইরে চলে যাচ্ছে আমরা। তো এই হচ্ছে আমাদের মানে প্যাথোলজিক্যাল ভিউ গুলো, ব্লাডের যে রিপোর্ট, সেখান থেকে আমরা বিভিন্ন রোগের থেকে কিভাবে আমরা এগুলোকে মানে অ্যাডজাস্ট করব, সেই জায়গাগুলোকে আমি বোঝাবার চেষ্টা করছিলাম। আচ্ছা, প্লাজমার এটা জানো, প্লাজমা কম্পোজিশনটা, এদিকে সেল নিয়ে অনেক কিছু হলো, আমরা বহু কিছু শিখে গেলাম সেল নিয়ে। প্লাজমা যদি অ্যানালিসিস করি, সেলুলার তো গেল 45%, ওয়াটার তাহলে জলই বেশি, 91 থেকে 92% ব্যাটার মধ্যে শুধু জল, প্লাজমার মধ্যে 90 থেকে 92% জল, আর হচ্ছে সলিড, সলিড হচ্ছে 8 to 9%।
জলেই চলে গেল। এই যে সলিড আছে 8 to 9%, এর মধ্যে আছে তোমার অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক সাবস্টেন্স আছে, ইনঅর্গানিক সাবস্টেন্স আছে। অর্গানিক সাবস্টেন্স মনে রাখার একটা নিয়ম হচ্ছে, যত ব্লাড মানে ব্লাডই হচ্ছে একমাত্র মিডিয়া আমাদের শরীরে, ট্রান্সপোর্ট মিডিয়া হচ্ছে অনলি ব্লাড। তার মানে রক্তের মধ্যে আমাদের শরীরের মেন যে জৈব পদার্থগুলো আছে তা ট্রান্সপোর্ট হবে। যেমন ধরো আমরা যত ধরনের খাবার খাচ্ছি সেগুলো ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, মেশিন ভাঙা করা হচ্ছে, ভাঙা গড়িয়ে 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 তাদের সিম্পল যে ফর্ম সেই ফর্মে যাচ্ছে। সেই সিম্পল ফর্মগুলো ঝিলি দিয়ে অ্যাবজর্ব করছে, ব্লাড বহন করে বিভিন্ন জায়গায় সেল টু সেল ডিস্ট্রিবিউট করছে। তার মানে ওদের অস্তিত্ব ব্লাডে থাকতেই হবে, কারণ ওরাই বহন করছে। তাহলে আমাদের শরীরে যত কিছু জিনিস আছে, জৈব জিনিস আছে, প্রত্যেকই ব্লাডের মাধ্যমে বাহিত হয়। এক কথা, এই কথাটা যদি আমি মনের মধ্যে রাখতে পারি, তো আমাদের এবার শরীরে জৈব পদার্থগুলো কি কি আছে, অর্গানিক সাবস্টেন্স। আমরা কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট খেলে পরে সেটা ভেঙে গড়ে সরলতম ফর্মে যায়, তবে সে এসে যায়। তার সরলতম ফর্মে কি হচ্ছে, কার্বোহাইড্রেট সরলতম ফর্ম গ্লুকোজ। কারণ গ্লুকোজ যদি ভেঙে ভেঙে আমরা যে শ্বেত শাক খাই, সে তো বয়েল হোক কাঁচা হোক যাই খাই না কেন, তারা তো রক্ত নিতে পারে না, মুখ দিয়ে খাবো ওখান থেকে চলে। যদি না ডাইজেস্টিভ সিস্টেম ওটাকে গ্লুকোজে পরিণত না করে, তবে কিন্তু ও শোষিত রক্তে শোষিত হবে না। বুঝে গেল? তার মানে এইখান থেকে ফিজিওলজি, এইটা বুঝতে গেলে ফিজিওলজি দেখো, খাদ্য বস্তু সম্বন্ধে জ্ঞান চাই, খাদ্য বস্তুগুলো ডাইজেশন সম্বন্ধে জ্ঞান চাই। এগুলো তো ফিজিওলজি ম্যাটার, এগুলো তার কোনো প্যাথোলজি পাই না, নর্মাল ব্যাপার। তার মানে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম মানে কার্বোহাইড্রেট ডাইজেশন জানতে হবে। কে কে জানো কার্বোহাইড্রেট ডাইজেশন? হ্যাঁ, কত দূর বলতে পারো দেখি? কার্বোহাইড্রেট মুখে এসে শুরু হয়। হ্যাঁ, ভেরি গুড, মুখে শুরু হয়। ওটা বলা হয় খাওয়া, তারপরে ওটা আমাদের চলে যায় গ্রাসনালীতে, গ্রাসনালী হয়ে চলে যায় ওখানে পাকস্থলী যায়। পাকস্থলীতে কোনো এর নাই। ভেরি গুড, ওটা পাকস্থলীতে কার্বোহাইড্রেট হজমকারী কোনো এনজাইম না। তারপর স্টোর হয়, হ্যাঁ, তারপরে চলে যায় আমাদের আস্তে আস্তে অন্তে যায়, পাকস্থলী থেকে আস্তে আস্তে অন্তে যায়। অন্তে এদেরকে স্প্লিটিং করা অনেক এনজাইম আছে, তারা ভেঙে 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 আলটিমেটলি মল্টোজ থেকে গ্লুকোজে পরিণত করে। এই হচ্ছে বেসিক্যালি ওই যেটা বলতে চাইছে। মুখে যদি আরেকটু ডিপে যায়, মুখের মধ্যে আমাদের কার্বোহাইড্রেট হজমকারী যে সমস্ত এনজাইমগুলো আছে তারা কারাকরণ করে, সাবম্যান্ডুয়াল এক কথায় কি বলি আমরা, স্যালাইভারি স্যালাইভারি গ্ল্যান্ড উইথ সিক্রেট স্যালাইভা। স্যালাইভা মানে লালা, তেঁতুলটা দেখলে পরে জিভে জল চলে গেল। তার মানে কি, স্যালাইভারি গ্ল্যান্ড গুলো উত্তেজিত হলো। তার জন্য তোমার আমাদের কটা স্যালাইভারি গ্ল্যান্ড আছে? কোশ্চেন অলরেডি চলে আসছে, 3 জোড়া। এই যে দুটো কানের নিচে আছে, কর্ণমূলের নিচে প্যারোটিড গ্রন্থি, এদের একটা করে নল এরকম প্যারোটিড গ্রন্থি থেকে আমাদের বাক্কাল মুখখানে ওপেন মা কোনখানে জানো? এই যে হাঁ করবে, সেকেন্ড মোলার টিথ লেভেল আছে, উপরের মোলার টিথ নিচের মোলার টিথের ঠিক মাঝখানে গালটাতে দেখবে একটা সূক্ষ্ম ফুটো আছে। সেটা যদি তুমি বুঝতে না পারো, সামনে একটু তেঁতুল ধরবে, তেঁতুল ধরে এরকম হাঁক করলে ওইখানে জল পড়ছে টপ টপ করে দেখ করে দুটো মোলার টিথের ঠিক মাঝখানে এই গালেও আছে, দুটো এই গালেও আছে। ওই প্যারোটিড গ্রন্থি থেকে মুখগহ্বরে ওরা ওখানে বেরোচ্ছে, বুঝতে পেরেছো? লালার রস। আর আছে জিভের নিচে সাবলিঙ্গুয়াল, আর হচ্ছে এই যে ম্যান্ডিবলের জাস্ট ইনার খাজে সাবম্যান্ডিবুলার। জিভের নিচেটা অনেকে আবার এরকম চিপে বার করতেও পারে, অনেকের বেরিয়ে যায়।
যায়। জিভের নিচেটা থেকে বেরিয়ে যায়। ঠিক করে বেরিয়ে যায় জিভের নিচেটা অনেকে না জিভটাকে চেপে বারও করতে পারে না। জিভটাকে চাপ দিয়ে স্যাক করে বেরিয়ে যাবে সরু ফিনকি দিদি বুঝতে পারলে তো? অনেক সময় ওটা আমাদের অটোমেটিক্যাল বেরিয়েও যায় লালা এইটা দেখতে পাওয়া যায় জিভের নিচ দিয়ে যেটা এটাও দেখতে পাওয়া যায় প্যারাটিক গ্রন্থি থেকে সাবম্যান্ডিবুলারটা আমরা দেখতে পাই না সেরকম কিন্তু বেরোয় যাই হোক না কেন ওই 3 জোড়া গ্রন্থি থেকে যে রসটা বেরোয় তাদেরকে বলি আমরা স্যালাইভা। এই স্যালাইভা হচ্ছে একটা রস যেটা আমাদের মুখগহ্বরকে সবসময় সিক্ত রাখছে এবং এই যে আমি কন্টিনিউয়াস কতক্ষণ বকছি কতক্ষণ হলো হ্যাঁ 2 ঘন্টা মানে 1 ঘন্টা 24 মিনিট এই যে বকছি এই বকটা করতে পারতাম না যদি না আমার মুখগহ্বর থেকে স্যালাইভা বেরোতো অর্থাৎ ইট হেল্পস ইন আর্টিকুলেশন অর স্পিচ। এই স্যালাইভার যদি বলে হোয়াট আর দ্য ফাংশন অফ স্যালাইভা নট অনলি ডাইজেশন অফ ফুড ইট অলসো হেল্প আস মানে আর্টিকুলেশন মানে আমরা যে কথা বলছি এই কথা বলতে সাহায্য করে 1 নম্বর। 2 নম্বরের মধ্যে এর মধ্যে লাইসোজাইম বলে এক ধরনের এনজাইম আছে। লাইসোজাইম আমরা কথা বলছি কত তো ব্যাকটেরিয়া ভাইরাস মুখে ঢুকছে কিন্তু তারা কি আমাদের এফেক্ট করতে পারছে পারছে না। তার মানে এই একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করছে যে এই যে ওরাল এন্ট্রি তাকে রুখে দিচ্ছে অর্থাৎ ওই লাইসোজাইম এনজাইম গুলো জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। আর 3 নম্বর হচ্ছে লাইসোজাইম তো নিজেও নাকি অনেক জায়গা থেকে বেরোয় এখানেও আছে লাইসোজাইম এর মধ্যে শরীরে বহু জায়গা থেকে লাইসোজাইম বেরোয় ঠিক আছে তার মধ্যে স্যালাইভা একটা। এবার আর থার্ড কাজ হচ্ছে ডাইজেশন ইট হেল্পস ইন ডাইজেশন অফ দ্য ফুড। অ্যাকচুয়ালি এর মধ্যে দুটো মেন এনজাইম থাকে একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টেজ। টায়ালিন আর মল্টেজ টায়ালিন কি করে মেইনলি স্যার বলছি যে তিনটে যে যেটা রয়েছে প্যারোটিড ম্যান্ডিবুলার সাবম্যান্ডিবুলার তিনটে তো না সাবলিঙ্গুয়াল প্যারোটিড ম্যান্ডিবুলার আর লিঙ্গুয়াল চালু আছে না বন্ধ হয়ে গেছে চালু ছিল না বন্ধ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ভাইটাল ক্লাস হচ্ছে ব্যাটারিটা শেষের দিকে বলে একটা নোটিফিকেশন আসছিল আচ্ছা তাহলে একটু আগে ব্যাটারি ডাউন হয়ে বন্ধ হয়ে যাবে এখন 15 চলে কোনো মিনিটে হবে তার মানে কি ইট হেল্পস ইন ডাইজেশন। ডাইজেশন কোয়ার কার উপরে ডাইজেশন করে কার্বোহাইড্রেট স্টার্চ নট অনলি স্টার্চ বলতে হবে না বয়েল স্টার্চ। কাঁচা আলু খেলে কাঁচা চাল চেকালে ও কিন্তু হেল্প করবে না। ভাত বয়েল স্টার্চ কাঁচা ফল খেলে স্যার ফলের যে কার্বোহাইড্রেট আছে সেটা কোথায় গিয়ে হবে এখানে শুধু সেল হতে হ্যাঁ এখানে শুধু জীবাণুমুক্ত হবে মোল্ডিং হবে ছোট ছোট ফর্মে হবে এরকম হবে স্টমাকে ওই জমা হবে তারপর সেখান থেকে অন্তে যাবে তখন অনলি বয়েল স্টার্চ রুটি ভাত সিদ্ধ আলু এগুলোকে বলি আমরা বয়েল স্টার্চ। এইগুলো ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয় অনলি 10%। অনলি 10% যদি আমি 100 গ্রাম বয়েল স্টার্চ খাই সেখান থেকে অনলি 10 ভাগ মানে 10 গ্রাম ও বয়েল স্টার্চকে গ্লুকোজে পরিণত করতে পারে বাকিটা কিন্তু অন্ত্রে বুঝলে অন্ত্র হচ্ছে লাস্ট যেখানে সব ধরনের এনজাইম পাই প্রোটিওলাইটিক অ্যামিনোলাইটিক লাইপোলাইটিক অল টাইপ অফ এনজাইম আর প্রেজেন্ট ইন ইন্টেস্টিনাল জুস মানে আন্তিক রসের মধ্যে প্রোটিন পরিপাককারী ফ্যাট পরিপাককারী এবং কার্বোহাইড্রেট পরিপাককারী সব ধরনের এনজাইম আছে কারণ ইটস দ্য লাস্ট বর্ডার। এইখান থেকে শুরু হচ্ছে মুখ থেকে মুখে শুধু বয়েল স্টার্চ গুলো হয় তার 10%। এইখানে প্রোটিনের 40% স্টমাকে ঘুরে গেল সব কিন্তু অন্ত্রে বুঝতে পেরেছো। তো এই যে সিস্টেম এর মাধ্যমে যে তোমার একটা ক্রিয়া চলছে ডাইজেশন হ্যাঁ এটা একটা ফিজিওলজির অংশ। এইটা আমরা যদি জানতে পারি তবে কি হবে আমরা ইনডাইজেশন ব্যাপারটা বুঝে নিতে পারবো কারণ ইনডাইজেশন ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন।
আর ডাইজেশন ইজ এ ফিজিওলজি ফিজিওলজিক্যাল কন্ডিশন। তার মানে প্যাথোলজি কাকে বলছি? অল্টার প্যাথোলজি যে অল্টার এক কথা চলে। প্যাথোলজি কি না যখন ফিজিওলজি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় অর্থাৎ অল্টারেশন দেখতে পাই তখনই প্যাথোলজির সৃষ্টি হয়। যতটুকু খুশি। আচ্ছা সলিড বোঝাতে গিয়ে আমি কত কথা বলে দিয়েছি। তার মানে কি এই যে অর্গানিক ব্যাপারটা এই যে তোমার রক্তের মধ্যে থাকবে, আমরা এইটুকু বুঝলাম যে পাচন তন্ত্রের মাধ্যমে খাদ্যগুলো সরলতম ফর্মে পরিণত হয়। তার মানে প্রোটিনের সরলতম ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? আর হচ্ছে তোমার ফ্যাটের সরলতম হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। তো এরা যখন গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এইরকম পরিণত হয়ে যাবে তখন সেইগুলো রক্তের মাধ্যমে শোষিত হবে। ঠিক আছে? এবার তোমার প্রোটিনটা অনেকগুলো ভ্যারাইটিতে থাকতে পারে। অ্যালবুমিন সেও একটা সরলতম প্রোটিন, বুঝলে? গ্লোবিউলিন সেও সরলতম প্রোটিন, মানে এগুলো যদি অ্যামাইনো অ্যাসিডেরই একটা পোরশন, বুঝতে পেরেছো? তো সেইগুলো ব্লাডের মধ্যে থাকবে। তো সেখানে আমি অর্গানিকের মধ্যে কি পাবো? তার মানে গ্লুকোজ পাবো, তারপর হচ্ছে তোমার প্রোটিন পাবো। প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, এরা সব অ্যামাইনো অ্যাসিড, মানে সহজতম প্রোটিন। প্রোথম্বিন এগুলো থাকবে প্রোটিন। এদেরকে একসাথে আমরা বলি প্লাজমা। এটাও একটা এন্টিটি, ফিজিওলজি কোশ্চেনে থাকে, নেম দা প্লাজমা প্রোটিন। তাহলে তোমাকে এই চারটে প্লাজমা প্রোটিনের নাম বলতে হবে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, বলাই হচ্ছে প্লাজমা প্রোটিন। তার মানে প্লাজমার মধ্যে যে প্রোটিন থাকছে তাদেরকে বলি প্লাজমা প্রোটিন। তার প্লাজমা হচ্ছে রক্তেরই একটা অংশ। তার মানে প্লাজমার মধ্যে যে সলিড আছে সেই সলিডের মধ্যে যে অর্গানিক বস্তু আছে তার মধ্যেই ওগুলো থাকবে। তার মানে কম্পোজিশন ব্লাডে ওটা চলে আসবে অলরেডি। দেখো, একটা জিনিস জানলে তুমি অনেক কিছুই বলতে পারবে। তার মানে আমরা যখন অর্গানিক বস্তু বলবো সেখানে গ্লুকোজ বলবো, অ্যালবুমিন বলবো, গ্লোবিউলিন বলবো, প্রোথম্বিন, ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, এগুলো সব ফ্যাটের অংশ, এগুলো থাকবে। তো এইরকম শুধু নামগুলো আমি চোখ দিতে তখন বলে দিতে হবে অর্গানিক, তাই না? তার অর্গানিক বস্তু, ইনঅর্গানিক যত ধরনের মৌল আছে, যত ধরনের মৌল সব ইনঅর্গানিক। কোলেস্টেরল সম্বন্ধে বলুন। হ্যাঁ, কোলেস্টেরল সম্বন্ধে ওটা একটা ফ্যাট। ফ্যাক্টর বুঝতে পারছি। ওটার শরীরের মধ্যে ওই রক্তের মধ্যে অনেক সময় বেড়ে যায়, বেড়ে গিয়ে ও ইন্টারনাল লুমেনের মধ্যে ফ্যাট সবসময় জানো শর্করা অভ্যেস মানে জমা অভ্যেস, সেই লুমেনের মধ্যে জমে যায়, জমে গিয়ে লুমেন গুলোকে সরু করে দেয়। ফলে লুমেনের মধ্যে দিয়ে যখন লিকুইড যাচ্ছে তখন সেটা ল্যাটারাল ওয়ালে যে প্রেসার ক্রিয়েট করছে তাকে বলছে আমরা ব্লাড প্রেসার। যদি বলে হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড প্রেসার? ব্লাড প্রেসার ইজ দ্য ল্যাটারাল প্রেসার অফ ব্লাড while flowing through its vessels। অর্থাৎ ভেসেলস এর মধ্যে দিয়ে যখন সে ফ্লো করছে তখন ভেসেলস এর ওয়ালের মধ্যে যে প্রেসারটা সে ক্রিয়েট করছে দ্যাট ইজ ব্লাড প্রেসার। এইবার ভেসেলসটা যদি এতটা চওড়া ছিল তখন যে প্রেসার থাকবে, যদি এটাকে ভেসেলটাকে আমি সরু করে দিই অলরেডি তার মধ্যে চাপটা বৃদ্ধি পাবে। তার মানে কোলেস্টেরল বেশি বাড়লে পরে দেখবে হাইপারটেনশন হয়, মানে রক্তের চাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো একটা প্যাথোলজির সঙ্গে একটা মানে কি ক্রিয়া, অন্য পরের ব্যাপার ছাড়ো। এবার হচ্ছে কি না তোমার ইনঅর্গানিক যত আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাক্রো আর মাইক্রো এলিমেন্ট, মাইক্রো আর মাইক্রো এলিমেন্ট যত আছে তার মধ্যে সোডিয়াম ফল করে, পটাশিয়াম ফল করে, এগুলো আমরা শুনেছি। একটা অ্যাবনরমালিটি গ্রো করছে যখন ঠিক মতো জোর পাচ্ছে না, পিছে আর্টিকুলেশন কিছু গন্ডগোল হচ্ছে, হ্যাঁ তখনই দেখবে আমরা সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতেছি, তখন দেখবে যে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে।
তো এটা খুব কমনলি হয় এল্ডারলি এজে, মানে 50-এর ঊর্ধ্ব কেসগুলোতে ম্যাসের ক্ষেত্রে এরকম ধরনের সিমটম আমরা পাই, বুঝতে পেরেছি? তো যাদের, এবং এটাও দেখা গেছে ওইগুলোর সঙ্গে প্রেসার সুগার ছড়িয়ে আছে কিন্তু ওই রুগীগুলোর সঙ্গে দেখবে সে হাইপারটেনশনের রুগী, সে হাইপারটেনশনের ওষুধ খায়, আর সুগার হাই, সে সুগারের ওষুধ খায়। এবার সেই সময় অনেক সুগারের ওষুধ দীর্ঘদিন ধরে খেতে খেতে সুগার ফল করে, যেটা বলছি সুগারটা কমে যায় হঠাৎ করে, তখনও ঠিক এই ধরনের সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে যাওয়ার জন্য এই ধরনের সিমটম সৃষ্টি হয়, ঠিক আছে? মাথা ঘুরে যায়, থরথর করে কাঁপে, আর্টিকুলেশন অফ স্পিচে অসুবিধা হয়, কেমন যেন একটা অবসবল ভাবে, যে হাতে পায়ে জোরটা কমে যায়, এরকম টাইপের একটা আছে। অনেক সময় আমরা ভাবে হয়তো স্ট্রোক হচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখা গেল না, এটা সোডিয়াম পটাশিয়াম ফলের জন্য হচ্ছে। ব্যাটারি সিরাপটা অন্তত হ্যাঁ, আমি একবার দেখবো যে মরেছে কি না, ঠিক আছে? তারপরে আমি দিয়ে দেবো, ওটা 4 ঘন্টা নিয়ে এবার আমি চেনা জানা করতে আরম্ভ করে করবো, কিন্তু না, গাড়ি তোকে 6টার পরে বলতে হবে, বার্নিং গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এমনি আমি দিয়ে দিতে পারি। এবার তোমাদের নিয়ে যেতে হবে কটায় দেখলো মনে আছে, 2টো, তার মানে 6টার পরে নিয়ে যেতে হবে। তাদের গাড়িকে 6:30 7 করলে আমি ভালো, ঠিক আছে? সার্টিফিকেটটা আমার ব্যাপার, আমি যখন কিন্তু তোমরা নিয়ে যেতে পারো না, ক্যামেরা চলবে ব্যাটারিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুচ্ছা ডেট সার্টিফিকেট আগে আমি দেখি ক্যামেরা চলবে। আমি না রুটি দেখে কখনো দিই না, তো যাই দিতাম, ও তো ঝামেলা আমি দিই দেখো কে ভালো হ্যাঁ, তোমার সব আত্মীয়রা সব এসছে, কারো কি অ্যাপ্লিকেশন আছে কিনা, যদি বলে, আবার যদি বলি তাহলে তো হয়ে গেল, ক্লেমের ব্যাপার আছে কিনা, তাতেও আছে, ক্লেমেও ঝামেলা, পরে সেই সার্টিফিকেট গুলো এই করে দাও, তাই করে দাও, ঝামেলা করে। আমি বলে আমি ক্লেম থাকলে আমি নেই। স্যার, প্লাজমা প্রোটিনে যেগুলো বললেন, প্লাজমা প্রোটিনের মধ্যে 4টে ছাড়া এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 9 কি প্লাজমা প্রোটিনের মধ্যে ক্যালকুলেট হবে, না এই 4টেই থাকে? এই 4টেই আমরা ক্যালকুলেট করবো। এসেনশিয়াল আমাদের তো 20টা এসেনশিয়াল আছে, অ্যামিনো অ্যাসিড আছে, হ্যাঁ, লাইসিন, আইসোলাইসিন, হ্যাঁ, ওই হবে যে আমার হয়তো মনে 21টাই হয়তো হবে, দেখবো লেখা আছে, হ্যাঁ, না 23টা 25টা নেই, দেখো ভালো করে দেখো, 20 থেকে 21টা হবে ভাই, 20 কি 21 এরকম, 23টা আমি কোনোদিন শুনিনি। আমি হয়তো 20টাই শুনেছিলাম, 20টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, তুমি বলতে 21টা 23টা, আমি বলছি 21টা হতে পারে নতুন, আমরা তো অনেকদিন আগেকার পড়াশোনা করেছি, এখন হয়তো আরো নতুন নতুন অনেক কিছু তো বেরোচ্ছে, একটা এর বাদলেও বাড়তে পারে, কিন্তু 23টা আমি শুনিনি, 20টা আমি জানতাম, মানে আমাদের সব বইয়ে 20টাই লেখা ছিল, তাদের আবার স্ট্রাকচারও আঁকা ছিল, ওই যে বায়োকেমিক্যাল যে স্ট্রাকচার গুলো সেগুলো আঁকা ছিল, সেগুলোও আমাদের জানতে হতো, ওগুলোও আসতো, অনেক ডিপের ব্যাপার। তো চাকে তোমরা শুধু জানবে এই যে অর্গানিক, ইনঅর্গানিক, এই সমস্ত ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কি অনেক কিছুই আছে, কিন্তু একটা জিনিস নামাতে হবে, তো বেসিক্যালি সেই জিনিসটা নামাতে পারা মানেই জানতে তুমি চাও, বুঝতে পেরেছো? কারণ কালারিং ম্যাটেরিয়ালস আছে, জ্যান্থোফিল আছে, আরো অনেক কিছু ম্যাটেরিয়াল সবসময় জড়িয়ে আছে, ঠিক আছে? তো আমি মেনলি বলতে চাইলাম যে তোমাদের অ্যাকচুয়ালি আমি ক্লাসিফিকেশন অফ ব্লাড বা কম্বিনেশন অফ ব্লাড পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি প্যাথোলজি, অর্থাৎ এই প্যাথোলজিটা কিভাবে অল্টার ফিজিওলজিতে এলো, আর ফিজিওলজি জ্ঞানটা কিভাবে প্যাথোলজি ইউজ করছি, তার মেলবন্ধনটা আমি একটা পড়াবার চেষ্টা করবো। আমি তোমাদের কোনো যে এই কোর্স ধরে বা ধরে কিছু পড়ালাম না, কিন্তু নয়,
এইটা পড়াতে গিয়ে আমরা ইএসআর জেনে গেলাম, অ্যানিমিয়া জেনে গেলাম, টিসি ডিসি এগুলো জেনে গেলাম, আরো কত কি মানে জেনে গেলাম আর কি। ঠিক আছে, তো আলটিমেটলি আমি পড়ানো শেষ হয়ে গেলে দেখবে তোমাদের প্যাথোলজিতে যেটুকু আছে তার থেকে বেশি হয়ে গেছে, তো কম হবে। ঠিক আছে, টিসিডিসি বাড়লে যেমন বোঝা যাচ্ছে যে বা ইনফেকশন রয়েছে, ইএসআরটা কম বেশি যে কি হবে সিগনিফাই হয়তো রোগের উপর বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএসআর কে আমরা বৃদ্ধি গঠিত ব্যাপারটাকে আমরা ইম্পর্টেন্স দিই, কারণ বহু রোগ আছে যেখানে ইএসআর টা বেড়ে যায়। এবং এটাও বলেছি ইএসআর বলতে গিয়ে যে নট অনলি ডায়াগনস্টিক ভিউ, ওটা সবচেয়ে বেশি ইট হ্যাজ অলসো প্রগনোস্টিক ভিউ। আর এককভাবে ইএসআর দিয়ে কোনো জিনিসকে আমরা ডায়াগনোসিস করতে পারি না। এই এতগুলো কথা আমি ইএসআর এর সাথে বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস এইবার আমরা প্যাথোজেনেসিস সেই প্যাথোলজির জিনিসগুলো দেখবো কি কি আছে। হ্যাঁ, বা দেখি প্যাথোলজিতে কি কি আছে বলতো। ইএসআর কাকে বলে, এনিমিয়া ফেনিমিয়া সব হয়ে গেল, পড়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, আর এই এগুলো মুখস্থ করে আসবে যে ইএসআর বাড়ে কোন কোন কেসে। হ্যাঁ, টিউবারকুলোসিস, রিউমাটিক ফিভার, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক লাং অ্যাবসেস, লিউকেমিয়া, মাল্টিপল মাইলোমাটোসিস। এই কন্ডিশনগুলো যতগুলো কন্ডিশন আছে যেখানে ইএসআর বাড়ে সেগুলো পড়ে আসবে। আবার ইএসআর কমে কিছু কিছু কন্ডিশন আছে, সিসিএফ, পলিসাইথেমিয়া, বেরা আর সিভিয়ার ডিহাইড্রেশন একটু কম। তবে এদের খুব একটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ছাড়া আর কিছুতে সেরকম ইম্পর্টেন্সই নেই। আচ্ছা, এরপরে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে ইডিমা। ইডিমা আছে তো? হ্যাঁ, ইডিমাটার প্যাথোজেনেসিসটা ইম্পর্টেন্ট, ওটা আমি নেক্সট দিনকে পড়াবো। আচ্ছা, অ্যানিমিয়া ক্লিনিক্যালি কি করে ডায়াগনোসিস করবে অনেক আগে আমি বলে দিয়েছিলাম। অ্যানিমিয়া ক্লিনিক্যালি কিভাবে ডায়াগনোসিস করবে। ক্লিনিক্যালি আমরা যেমন অ্যানিমিয়া প্যাথোলজিক্যালি বললাম যে অ্যাকর্ডিং টু হিস্টোলজি, সেটা তোমার মানে মাইক্রোস্কোপিক্যাল যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক পেয়েছিলাম, তাই তো, নর্মোসাইটিক নর্মোক্রমিক, আর হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপারক্রমিক। এই মেন তিনটে আছে, তার মধ্যে অভাবজনিত দুটো আর একটা হচ্ছে লসজনিত। যখন চুরি হয়ে যাচ্ছে, ডিফেক্ট মানে তৈরিতে কোনো গন্ডগোল নেই, সব কাঁচামালও ঠিক যাচ্ছে, তৈরিও ঠিক হচ্ছে, কোথাও মাঝপথে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। যেমন ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো, অনেকটা রক্ত বেরিয়ে গেল, কেটে গেল, অনেকটা রক্ত বেরিয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, এদের কিছু পরিবর্তন করবে না, শুধু নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকবে, মানে আয়তন এর শুধু এদের লস হয়ে যাওয়ার জন্য অভাব দেখা দেবে। এবার অনেক সময় চুরি হয়ে যায়, চুরি হয়ে যায়, ওই যে যেমন ধরো হেমারয়েডস, শুধু হেমারয়েডস বললে মানে ব্লিডিং হেমারয়েডস, মেনোরেজিয়া মেয়েদের যেটা হয়, পিরিয়ডের সময় ধরো প্রচুর পরিমাণে প্রতিটা পিরিয়ডে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ মেনোরেজিয়া বলি সেই কন্ডিশনটা। সেটা মেনোরেজিয়া যদি থাকে কারো, বা কারো ব্লিডিং পাইলস থাকে, বা কারো ইন্টেস্টিনাল যে সমস্ত ঘাফাগুলো জনিত, হ্যাঁ, ব্লিডিং আলসার যদি থাকে, পেপটিক ডিওডিনাল আলসার বা পেপটিক আলসার যাই হোক না কেন, ব্লিডিং যদি সেগুলো হয়, তো সেখান থেকে তো রক্ত বেরিয়ে চলে যাচ্ছে। আবার অনেক সময় কিছু রক্ত চোষককারী বস্তু যদি আমাদের শরীরে বাসা বাঁধে, হ্যাঁ, তাদের দ্বারাও আমাদের, যেমন হুকওয়ার্ম একটা ওয়ার্ম আর কি, কৃমি, যারা রক্ত চুষে চুষে খায়, ইভেন প্রচুর করে রক্ত নষ্টও করে দেয় ভেতরে। কেন না, হুকওয়ার্ম গুলো খুব ফিকেল মাইন্ডেড, ইন্টেস্টাইনের একটা জায়গায় গিয়ে রক্ত চুষে খেলো, 5 ml খেলো, খেয়ে আর ভালো লাগলো না, ছেড়ে দিল,
ছেড়ে দেওয়ার পর আরেকটা জায়গা গান। কিন্তু ওদের মুখে যে জোঁক দেখেছো, জোঁকে যেমন হিরোডিন থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট, ওদের মুখে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। তার জন্য ওরা যে মুখ ছেড়ে দিল, হয়তো ওখানে 5 ml রক্ত খেয়েছিল, কিন্তু 1-1.5 ঘন্টা ব্লিডিং হয়ে সেখানে দেখা গেল 30 ml 40 ml রক্ত নষ্টই করে ফেলল। মানে ব্লিডিং হয়েই বেরিয়ে চলে গেল ছেড়ে দিয়ে, আবার অন্য জায়গায় করলো, সেখানে আবার ছাড়লো, সেখানে হয়তো 5 ml খেলো, আবার 40-50 এরকম ভাবে হুকওয়ার্ম ইনফেকশনে আমাদের সিভিয়ার অ্যানিমিয়া দেখা যায় এই জন্য। বুঝতে পারছি? এখন যদিও হয় না রোগটা, কারণ আগে হুকওয়ার্ম তো মেনলি তো শরীর পেনিট্রেট করে ঢোকে, মুখ দিয়ে ফুক দিয়ে খেলে হুকওয়ার্ম হয়। হুকওয়ার্ম স্কিন দিয়ে পেনিট্রেট করে ঢোকে, আর পায়ের তলা দিয়ে মেনলি। আগে মাছ বাগানে লোকে সব পায়খানা করতো, আর ওই পায়খানা শুকিয়ে ওই ডিমগুলো পায়খানার সঙ্গে বেরোতো। এবার ডিমগুলো ড্রাই থাকলে পরে কোনো ক্ষতি হয় না। ডিমগুলো যখনই সিদ্ধ হয়, বর্ষায় ভিজে হয়, যে কোনো ভাবে যদি ভিজে পায়, তখন ডিমগুলো অঙ্কুরিত হয়, মোল্ডিং হয়।